সপ্তাহে সবাই মিলে যে একটা এই ভ্যাকসিনেশন সম্পর্কে যে আপনাদের একটা ওয়েবিনার হচ্ছে, এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট এবং ভালো জিনিস। তো কারণ কি সেটা অজয়বাবু বললেন, প্লাস হচ্ছে বেহরাবাবু বললেন যে সবার কাছে বিভিন্ন একটা ধ্যান ধারণা নেই, ক্ল্যারিটি নেই যে এই ভ্যাকসিন সম্পর্কে। তো ভ্যাকসিন সম্পর্কে আমাদের জানা সবারই উচিত, কারণ এখন যে আমরা কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন দিয়ে যাচ্ছি, এই প্যান্ডেমিক থেকে আমাদের রেহাই পেতে গেলে ভ্যাকসিন একটা অস্ত্র। যে ভ্যাকসিন নিলে কিন্তু আমরা কিছুটা ডিজিজ সিভিয়ারিটি থেকে অ্যাটলিস্ট দূরে থাকতে পারি। তো এই ভ্যাকসিনেশন এবং হিমোফিলিয়া এটা একটা বরাবরই একটা হট টপিক। কারণটা কি, এই যে ভ্যাকসিনেশন পার্টিকুলারলি চিলড্রেনদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনারা জানেন যে এই যে ভ্যাকসিনেশন বা যেটা বলে আমাদের বিভিন্ন সংক্ষেপে অনেক সময় পোলিও বলা হয়, তো এই যে ভ্যাকসিনেশন এটা কিন্তু চিলড্রেনদের ক্ষেত্রে দেওয়া হয়। আমরা জানি যে ইমিউনাইজেশন যে প্রোগ্রাম আছে আমাদের ইন্ডিয়াতে, তাকে আমরা বলি ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। এই ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের আন্ডারে কিন্তু অনেকগুলো ভ্যাকসিন আছে এবং যেটা কিন্তু ম্যান্ডেটরি, এবং ভ্যাকসিনটা কিন্তু চিলড্রেনদের ক্ষেত্রে দেওয়া হয়, বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয়। কেন দেওয়া হয় না, বাচ্চাদের বিভিন্ন অসুখের হাত থেকে যাতে আমরা রক্ষা করতে পারি, আমাদের বডি ইমিউন সিস্টেমকে যাতে আমরা টিউন করে দিতে পারি যে এই ধরনের কোনো ইনফেকশন হলে আমাদের বডি কিন্তু ওকে ফাইট করে দেবে এবং ওই ইনফেকশনটা যাতে শরীরে না হয় তার কিন্তু একটা প্রচেষ্টা চালাবে। এছাড়াও দেখা যাচ্ছে যে মোর রিসেন্টলি অ্যাডাল্টদের ক্ষেত্রেও কিন্তু অনেক ভ্যাকসিন আছে, যে ভ্যাকসিনগুলো আমরা রেগুলার প্রতিনিয়ত লিখে থাকি। তার ক্ষেত্রেও কনসেপ্টটা কিন্তু একই, যে অ্যাডাল্টদের ক্ষেত্রেও, অ্যাডাল্ট মানে আমি যেটা বলতে চাইছি এল্ডারলি ক্ষেত্রে 60 ইয়ার্সের উপরে, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে কিছু কিছু ভ্যাকসিন যেগুলো কিন্তু আমরা রেগুলার দিতে বলি, তাতে কেনে বিভিন্ন ইনফেকশনের পরিমাণ কিন্তু কম হবে। এবারে এখন যে কোভিড সিচুয়েশন এসছে, এই বিভিন্ন ইনফেকশন ডিজিজের হাত থেকে আমাদের রক্ষা পেতে গেলেও কিন্তু ভ্যাকসিন একটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের ট্রিটমেন্টের অস্ত্র। তো আমি প্রথমে বলবো যে ভ্যাকসিনেশন জিনিসটা কি, এবং এই আমাদের যে হিমোফিলিয়া সম্পর্কে যে ভ্যাকসিনেশন ইন জেনারেল সেটা সম্পর্কে আমি বলবো, এবং লাস্টে আমি এই কোভিড ভ্যাকসিন সম্পর্কে বলবো। তো এই সিকোয়েন্সে আমি বলবো। তো যদি কারো কোনো মনে হয় বা কোশ্চেন থাকে বা বুঝতে অসুবিধা হয়, আমাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। তো ভ্যাকসিনটা বেসিক্যালি কি জিনিস না, ভ্যাকসিনটা একটা জিনিস, ভ্যাকসিন ইজ সাবস্টেন্স দ্যাট ইউজ টু স্টিমুলেট দ্য প্রোডাকশন অফ দ্য অ্যান্টিবডি অ্যান্ড প্রোভাইডেড ইমিউনিটি এগেনস্ট দ্য ওয়ান অন সেভারাল ডিজিজ prepared from a causative agent of a disease, it products or a synthetic substance treated as act as antigen without inducing the disease. মানে কথাটা কি, মানে এটা বাংলা স্ক্রিন স্লাইড স্যার, স্লাইড दिखाई स्लाइड चेंज होচ্ছে না ना? नहीं सर, अभी चेंज हो रहा है? नहीं सर, ना अभी भी नहीं हो रहा है। हाँ अभी हुआ। आप दिख रहा है सर। দেখা যাচ্ছে না? हाँ अभी ठीक है, अभी ঠিক আছে। তো যেটা বলছিলাম যে ভ্যাকসিন জিনিসটা কি, ভ্যাকসিনটা বেসিক্যালি কোন একটা ইনফেকশাস এজেন্ট বা অর্গানিজম, তার এগেনস্টে আমরা কি করছি, যে একটা অ্যান্টিবডি তৈরি করার চেষ্টা করছি বডিতে, যাতে কিনা ওই ডিজিজটা থেকে আমাদের একটা ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে যায়, এবং যাতে ওই ডিজিজটা যাতে না হয় বা পরবর্তী ক্ষেত্রে আমরা ডিজিজটার হাত থেকে যাতে রক্ষা করতে পাই, সেই জন্যই আমরা ভ্যাকসিনেশন বলি। তো এই ভ্যাকসিনটা বেসিক্যালি আমাদের প্রোডাকশন করা হয়। ভ্যাকসিন একটা পার্টিকুলার, সাপোজ একটা কোনো ইনফেকশাস এজেন্ট, পার্টিকুলার একটা ভাইরাসের কথা বলছি বা ব্যাকটেরিয়ার কথা বলছি, তার ব্যাকটেরিয়ার একটা পোর্শন আমরা নিয়ে করতে পারি, বা তার সঙ্গে কোনো সিনথেটিক প্রোডাক্ট অ্যাড করে আমরা একটা ভ্যাকসিন তৈরি করতে পারি, যেটা কিনা আমাদের বডিতে গিয়ে ইমিউনিটি তৈরি করবে। মানে কি না, আমরা ওই সাবস্টেন্সের অ্যান্টিজেন আমরা শরীরে দেবো, তাতে দেখা যায় যে ওই অ্যান্টিজেনের এগেনস্টে আমাদের বডি কিন্তু একটা অ্যান্টিবডি তৈরি করবে, এবং যেই অ্যান্টিবডিটা কিন্তু আমাদের দেহে এই বিভিন্ন ইনফেকশাস ডিজিজের এগেনস্টে কিন্তু একটা প্রোটেকশন দেবে। এটাকে কিন্তু আমরা সাধারণ ভাষায় বলে থাকি ভ্যাকসিন। এবার এই যে হিমোফিলিয়া পেশেন্টের যে সমস্ত আমরা ভ্যাকসিনগুলো দিই, তাতে দেখা যাচ্ছে আমাদের যারা এই বিভিন্ন হিমোফিলিয়া সোসাইটি আছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, তার মধ্যে ওয়ার্ল্ড ফেডারেশন হিমোফিলিয়া আছে, ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ দ্য হিমোফিলিয়া অ্যালাইড ডিজিজ আছে, ইউরোপিয়ান হিমোফিলিয়া কনসোর্টিয়াম আছে, ইউএস ন্যাশনাল হিমোফিলিয়া ফাউন্ডেশন আছে, সবাই মিলে কিন্তু বিভিন্ন এই সমস্ত ভ্যাকসিনের গাইডলাইন কিন্তু তৈরি করে থাকে, এবং সেই গাইডলাইনটাই আমি আপনাদের প্রথমে বলবো। তারপরে কোভিড ভ্যাকসিনের গাইডলাইন, সেটাও কিন্তু সবাই মিলেই তৈরি করেছে, সেই ভ্যাকসিনের গাইডলাইনটাও কিন্তু আমি আপনাদের বলবো। সুতরাং আমি প্রথমেই যেটা বলবো
সেটা হচ্ছে ইন জেনারেল হিমোফিলিয়া ভ্যাকসিন কিভাবে নেওয়া উচিত বা কি কি প্রিকশন নেওয়া উচিত সেইগুলো সম্পর্কে কিন্তু আমি বলবো। তো স্লাইড দেখা যাচ্ছে না? তো WHO published the third edition. Yes, yes. So the third edition of this the hemophilia guideline, that is called the Hemophilia Federation guideline for the different vaccines. প্রথমেই যেটা বলা হয় যে ভ্যাকসিনেশন ইন দ্য হিমোফিলিয়া, অনেকের একটা ধারণা থাকে যে হিমোফিলিয়া পেশেন্টদের ভ্যাকসিন নেওয়া উচিত না। এক কথায় অ্যান্সার, ভ্যাকসিন কিন্তু নিতে হবে। Children or adult with the hemophilia should be administered with the same route of the vaccine as general populations, and they should preferably receive the vaccine subcutaneously rather than intramuscularly or intradermally. সুতরাং প্রথম যে কথাটা আমি বললাম যে চিলড্রেনদের ক্ষেত্রে যদি হিমোফিলিয়া হয়, বাচ্চাদের হিমোফিলিয়া হয়, ভ্যাকসিন কিন্তু সমস্ত ভ্যাকসিনে নিতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে সেম রুটে দেওয়া যায়। সেম রুটে মানে যে ভ্যাকসিন আমাদের ইন্ট্রামাসকুলার নিতে হবে সেই ভ্যাকসিন ইন্ট্রামাসকুলার নিতে হবে। যেমন এক্সাম্পল বললে আপনারা বুঝতে পারবেন, আমাদের বাচ্চাদেরকে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়, সেটা আমরা সাবকাট মানে ইন্ট্রাডার্মাল বলি। বা আপনারা হেপাটাইটিস বি এর ভ্যাকসিন শুনে থাকবেন, সেটা আমরা ইন্ট্রামাসকুলার নিতে বলি, ডিবিটি ইন্ট্রামাসকুলার নিতে বলি। বা আমরা কিছু ভ্যাকসিনেশন আছে যেগুলো আমরা কিন্তু ওরাল নিতে বলি। সো যে ভ্যাকসিন যে রুটে আমাদের রিকমেন্ডেশন আছে সেই রুটেই কিন্তু নেয়ার আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু ভ্যাকসিন যদি আমরা সাবকাটও নেই, তার কিন্তু এফেক্টিভিটি কিন্তু ভালো হতে পারে। এমনটা না যে এই ভ্যাকসিনটা আমরা ইন্ট্রামাসকুলার নিচ্ছি অন্য রুটে কাজ দেবে না, ওরকমটা একদমই না। ইন্ট্রামাসকুলার ভ্যাকসিন কিন্তু সাবকিউটেনিয়াস নিলেও কিন্তু কিছু না কিছু কাজ হয়। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে ভ্যাকসিন যে রুটে দেওয়ার কথা সে রুটে প্রথমে নেব। যদি আমরা নিতে না পারি তাহলে কিন্তু সাবকিউটেনিয়াস কিন্তু নেওয়ার চেষ্টা করতে হবে। এখানে প্রবলেম হচ্ছে মাসেলের মধ্যে ইনজেকশন নেওয়া, তাকে আমরা বলি ইন্ট্রামাসকুলার ইনজেকশন। কারণ কি আপনারা জানেন যে হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা কি 4-5টা জিনিস রেস্ট্রিকশন করে থাকি। 1 নম্বর যেটা রেস্ট্রিকশন করে থাকি সেটা হচ্ছে অ্যাসপিরিন জাতীয় ওষুধপত্র না খাওয়া। 2 নম্বর কথা আমরা বলে থাকি যে ইন্ট্রামাসকুলার ইনজেকশন না নেওয়া। 3 নম্বর ক্ষেত্রে আমরা বলে থাকি যে সমস্ত কন্ট্যাক্ট স্পোর্টস থাকে সেইগুলো কিন্তু পার্টিসিপেট না করা, এবং বাড়িতে শার্প এজ অবজেক্টিভ সেগুলো কিন্তু না রাখা, যাতে কিনা বাচ্চারা ধাক্কা আঘাত দেখে কিন্তু ব্লিডিং হতে পারে। সুতরাং এই 4টা যে মেন প্রিকশন আমরা বলে থাকি তার মধ্যে কিন্তু একটা ইন্ট্রামাসকুলার কিন্তু আমরা সবসময় বলে থাকি। সুতরাং এই ভ্যাকসিনেশন যদি আমাদের ইন্ট্রামাসকুলার নিতে হয় তবে আমাদের কিন্তু কিছু প্রিকশন নিতে হবে, এবং অনেক ক্ষেত্রে আমরা বলি সাবকিউটেনিয়াস রুটে কিন্তু নিতে হবে। সুতরাং দুটো কথা হচ্ছে ক্লিয়ার বললাম এখান থেকে যে ভ্যাকসিনেশন সবাইকেই নেওয়া উচিত, এবং প্রেফারেবলি যে রুটে আমাদের দেওয়ার কথা ইমিউনাইজেশন শিডিউলে সেই রুটেই নেওয়া উচিত। যদি সম্ভব না হয় তখন কিন্তু আমাদের সাবকিউটেনিয়াস রুটে নিতে হবে। যদি আমাদের মনে হয় যে সাবকিউটেনিয়াস ইনজেকশন নেবো না, আমি ইন্ট্রামাসকুলার ইনজেকশনই নেবো, তাহলে কিন্তু আমাদের কিছু প্রিকশন নিতে হবে। সেই প্রিকশনগুলো কি, যদি দেখা যায় যে আমার সিভিয়ার হিমোফিলিয়া আছে বা আমার ক্ষেত্রে মডারেট হিমোফিলিয়া আছে, চেষ্টা করতে হবে যে একটা শর্ট অফ দ্য ক্লটিং ফ্যাক্টর কনসেন্ট্রেট কিন্তু নিয়ে নেওয়া বিফোর দ্য ভ্যাকসিনস। ওয়ার্ল্ড ফেডারেশন হিমোফিলিয়া সেরকমই বলছে যে যদি দেখা যায় যে সিভিয়ার হিমোফিলিয়া বা মডারেট হিমোফিলিয়া আছে, তাদের ক্ষেত্রে যদি আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশন প্রেসক্রাইব করি, তাদের ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যে একটা ডোজ ফ্যাক্টর ভ্যাকসিনের আগে কিন্তু নিয়ে নেব। আর ইম্পর্টেন্ট কথা কি, সেটা হচ্ছে স্মলেস্ট গজ নিডিল দিয়ে কিন্তু ওই ভ্যাকসিনটা দিতে হবে। সেটা আমরা বলি 25 to 27 গজ নিডিল দিয়ে দিতে হবে। এবং কি করতে হবে যে আইস প্যাক শুড বি অ্যাপ্লাইড অ্যাট দ্য ইনজেকশন সাইট 5 minutes বিফোর দ্য ইনজেকশন অফ দ্য ভ্যাকসিন, যাতে কিনা কোনো সমস্যা না হয়, ব্যথা যন্ত্রণা না হয়, যাতে কুইক স্প্রেডটা না হয়ে যায়, হিমাটোমা ফর্মেশন না হয়। সেই জন্য কিন্তু 5 মিনিট আগে থেকে কিন্তু যে জায়গাতে আমরা ভ্যাকসিনটা দেবো সেই জায়গাতে আমরা আইস অ্যাপ্লিকেশন করব, তাতে কিন্তু হিমাটোমা ফর্মেশনের চান্সটা কম হবে। ইনজেকশন দেওয়ার পরে আমাদের কি প্রিকশন নিতে হবে, ইনজেকশন দেওয়ার পরে আমাদের ওই জায়গাটা অ্যাটলিস্ট 10 মিনিট ধরে কিন্তু চেপে ধরে রাখতে হবে। এবং এতে কি হয়, এতে যেমন ফোলাটা কমে যায়, এতে যদি দেখা যায় কোনো ব্লিডিং হয় তাহলেও কিন্তু সেটা অ্যারেস্ট হয়ে যেতে পারে। সুতরাং আমাদের ভ্যাকসিন নেওয়ার আগে থেকে প্রিকশন নিতে হবে, চেষ্টা করতে হবে একটা ডোজ ফ্যাক্টর নিয়ে নেওয়া। অ্যাটলিস্ট আমাদের লোয়েস্ট পসিবল ডোজ যেটা, সেটা আমরা বলা হয় যে 10 to 20% উপরে যদি আমরা ফ্যাক্টর লেভেলটা রাখতে পারি তাহলে কিন্তু কোনো ব্লিডিং হয় না।
মানে যদি আমরা ধরুন যদি 20 কিলোর বাচ্চা ধরি, যদি আমরা 10% রেজ করতে পারি মানে 200 ইউনিট, যদি আমার কাছে 200-250 ইউনিট থাকে আমি একটা নিয়ে নিতে পারি, তাতেই কিন্তু কাজ হবে। আইডিয়াল যদি আমরা 30-40% বাড়াতে পারি তাহলে সব থেকে ভালো হয়। যদি সম্ভব না হয় অ্যাটলিস্ট আমরা যেন ফ্যাক্টর লেভেলটা 10% উপরে রাখতে পারি, তাহলে কিন্তু ব্লিডিং হওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকে না। সুতরাং ভ্যাকসিন নেওয়ার আগে খুব স্মল ডোজ কিন্তু ফ্যাক্টর লাগে, বেশি ডোজ কিন্তু লাগে না। আর চেষ্টা করতে হবে, যেটা বললাম যে খুব ফাইন গজ নিডিল নিতে হবে, আইস অ্যাপ্লিকেশন করতে হবে এবং ইঞ্জেকশনটা দেওয়ার পরে কিন্তু প্রেসার অ্যাপ্লাই করতে হবে ফর অ্যাটলিস্ট 10 মিনিটস। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, অনেক সময় দেখা যায় যে হিমোফিলিয়াদের ক্ষেত্রে অনেক সময় বারবার এফএফপি, ক্রায়োপ্রেসিপিটেট এই সমস্ত নেওয়ার ফলে একটা এইচআইভি ইনফেকশনের ক্ষেত্রে ভয় থেকে থাকে। যদি দেখা যায় যে কারো এইচআইভি ইনফেকশন হচ্ছে, তাদের ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার কি প্রিকশন আছে না, আমরা ইন জেনারেল বলে থাকি যে এইচআইভি একটা ইমিউনো কম্প্রোমাইজ স্টেট। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ স্টেটসে কিন্তু সব ভ্যাকসিন নেওয়া কিন্তু বাধ্যা আছে। দেখা যাচ্ছে যে নিউমোকক্কাল ভ্যাকসিন এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি ভ্যাকসিন, এটা কিন্তু এইচআইভি ইনফেকশন থাকলেও নেওয়া যেতে পারে। এবং যে সমস্ত ভ্যাকসিন আমরা বলি লাইভ ভাইরাস ভ্যাকসিন, সেই সমস্ত ভ্যাকসিনগুলো ইমিউনো কম্প্রোমাইজের ক্ষেত্রে আমরা নিতে না বলি। তার মধ্যে চিকেন পক্স ভ্যাকসিন, ইয়েলো ফিভার ভ্যাকসিন, রোটাভাইরাস ভ্যাকসিন, পোলিও ভ্যাকসিন, মিজিলস, মাম, রুবেলা ভ্যাকসিন, এইগুলো কিন্তু নিতে বারণ করা হয়। তার মধ্যে ওরাল পোলিও আপনারা জানেন, এটা আমাদের ওরাল ফর্মে দেওয়া হয়, বাকিগুলো সবই কিন্তু আমাদের ইন্ট্রামাসকুলার ফর্মে কিন্তু দেওয়া হয়। সুতরাং এই লাইভ যেগুলো অ্যাটিনিউটেড ভাইরাস আছে, ভ্যাকসিন তৈরি করা হয়েছে, সেগুলো কিন্তু যদি এইচআইভি হিমোফিলিয়া হয় তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করা হয়। তবে নিউমোকক্কাল ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস এ ভ্যাকসিনেশন কিন্তু নেওয়া যেতে পারে। সুতরাং এইচআইভি হলেও কিন্তু আমরা কিছু কিছু ভ্যাকসিন দিতে পারবো, কিন্তু লাইফ অ্যাটিনিউটেড ভ্যাকসিন কিন্তু আমরা দিতে ইউজুয়ালি আমরা বারণ করি। দেখা যাচ্ছে এই সমস্ত হিমোফিলিয়া পেশেন্টদের বিভিন্ন মিসকনসেপশন থাকে, সেই মিসকনসেপশন দূর করার জন্য একটা প্রজেক্ট, ইটালিতে একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল। সেই প্রজেক্টের ভিত্তিতে ওরা বিভিন্ন ধরনের কনসেনসাস বলেছে যে এই ভ্যাকসিনেশনের ব্যাপারে অনেক ধ্যান ধারণা ছিল, তার দুর্ভ্রান্তিতে কিন্তু ওরা মেটাচ্ছে। সেইগুলো কি বলেছে না, ওদের ভ্যাকসিনেশন শিডিউল পেশেন্ট উইথ হিমোফিলিয়া, আগে যেটা বললাম যে চিলড্রেন উইথ হিমোফিলিয়া শুড রিসিভ ম্যান্ডেটরি অ্যান্ড দ্য রিকমেন্ডেড ভ্যাকসিনেশন, এবং অ্যাডাল্টের ক্ষেত্রেও কিন্তু সমস্ত ভ্যাকসিন কিন্তু ম্যান্ডেটরি এবং কিন্তু নিতে হবে। এবং রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমি যেটা বলছিলাম যে চেষ্টা করতে হবে যে রুটে নেওয়া কথা সে রুটে নেওয়া যায়, কিন্তু প্রেফারেবলি সাবকিউটিনিয়াস রুটে কিন্তু নিতে হবে ওভার দ্য ইন্ট্রামাসকুলার ইনজেকশন। কারণ কি, সাবকিউটিনিয়াস রুটে নিলে আমাদের ব্লিডিং এর সময়টা কম থাকে, রিস্ক অফ ব্লিডিংটা কিন্তু অনেক সময় কমে যায়। আরেকটা যেটা বলছিলাম যে সমস্ত ভ্যাকসিন ইন্ট্রামাসকুলার নেওয়া হয় সেক্ষেত্রে সাবকিউটিনিয়াস নিলেও কিন্তু তার কিন্তু এফেক্টিভিটি যে একদম কমে যাবে সেরকমটা না। এখানে বলেছে দেয়ার যে নো এভিডেন্স দ্যাট দ্য ভ্যাকসিন ডেলিভার বাই দ্য ইন্ট্রামাসকুলার রুটস আর মোর এফেক্টিভ দ্যান দোজ অ্যাডমিনিস্টার সাবকিউটিনিয়াসলি। সুতরাং এরকমটা কিন্তু একদমই না, সাবকিউটিনিয়াস নেওয়া যেতে পারে, সেরকম কিন্তু মেজর প্রবলেম কিন্তু হতে পারে না। আরেকটা যেটা মনে হয় অনেক সময় ধ্যান ধারণা থাকে যে ভ্যাকসিন নেওয়ার আগে অ্যান্টিবডি টাইটার করে দেখে নিতে হবে, এরকমটা কিন্তু একদমই না। অনেক সময় কি করে যে আমার হেপাটাইটিস বি আছে, আমি আগে হেপাটাইটিস অ্যান্টিবডি টাইটারটা করে নিলাম, তারপরে ভ্যাকসিন নিলাম, ওরকমটা করার একদমই দরকার নেই। হেপাটাইটিস বি ভ্যাকসিন কিন্তু আমাদের নিয়ে নিতে হবে উইদাউট মেজারিং দ্য টাইটার। আরেকটা যেটা বললাম, ইফ দ্য ইন্ট্রামাসকুলার অ্যাডমিনিস্ট্রেশন ভ্যাকসিন ইজ ম্যান্ডেটরি, it is advisable to the patient with hemophilia to receive the factor replacement prior to the vaccination. সুতরাং যে সমস্ত ভ্যাকসিনেশনগুলো ইন্ট্রামাসকুলার অবশ্যই দিতে হবে, তাদের না দিলে কিন্তু ওদের ইমিউনোজেনিসিটি হয় না। তার মধ্যে একটা যেটা বলি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন, হেপাটাইটিস বি চেষ্টা করতে হবে ইন্ট্রামাসকুলার নেওয়ার, তাহলে কিন্তু ইমিউনিটি পাওয়ার ভালো তৈরি হয়। যদি সম্ভব না হয় সাবকিউটাস দিতে পারেন। আরেকটা এক্সাম্পল হচ্ছে ডিপিটি ভ্যাকসিন, যেক্ষেত্রে বলা হয় ইন্ট্রামাসকুলার নিলে কিন্তু ইমিউনোজেনিসিটি ভালো হয়। সুতরাং চেষ্টা করতে হবে ইন্ট্রামাসকুলার নেওয়ার, কিন্তু ইন্ট্রামাসকুলার নিতে গেলেই তাই কিন্তু ফ্যাক্টর নিতে হবে। আরেকটা বারবার বলছি, যদি কোনো কারণে সম্ভব হয়ে না উঠে বা ফ্যাক্টর পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ওই ইন্ট্রামাসকুলার ভ্যাকসিনটা কিন্তু সাবকিউটিনাস ইনজেকশন হিসাবে কিন্তু নেওয়া যাবে, তাতেও কিন্তু অ্যান্টিবডি আমাদের টাইটার তৈরি হবে। এরাও কিন্তু একই জেনারেল প্রিকশন বলেছে, যেটা বললাম যে আইস অ্যাপ্লিকেশন করতে হবে, তবে মনে রাখতে হবে যে ওই জায়গাটা কিন্তু রাব করা যাবে না। রাব
করলে কিন্তু ক্ষতি হবে, বরঞ্চ কি করতে হবে, প্রেসার দিয়ে রাখতে হবে। অনেক সময় কি হয়, ইঞ্জেকশন দেওয়ার পরে ভ্যাকসিন নিয়ে একটু লোক হাতকে ঝাঁকায়, কিন্তু সেটা একদমই করা যাবে না, বরঞ্চ কনস্ট্যান্ট প্রেসার দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু হিমাটোমা ফর্মেশনটা কিন্তু অনেক কম হবে। যেটা আরেকটা বলছিলাম যে এইচআইভি ইনফেকশন হলেও কিন্তু আমরা ভ্যাকসিন নিতে পারবো, সেটা বলছিলাম আগে। এবং যেটা আগে বললাম যে লাইফ অ্যাট্রিবিউটেড ভাইরাস নেওয়া যাবে না, কিন্তু হিমোফিলা ইনফ্লুয়েঞ্জা সেগুলো সব কিন্তু নেওয়া যাবে। এবং অ্যাডাল্টদের ক্ষেত্রেও নিউমোকক্কাল ভ্যাকসিন এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু আমরা দিতে পারবো। এবার অনেক সময় একটা কতগুলো মিসকনসেপশন থাকে যে ভ্যাকসিনেশনের সাথে ইনহিবিটর ডেভেলপমেন্ট, অনেকের একটা ধারণা থাকে যে ভ্যাকসিন নিলে বুঝি কোনো ইনহিবিটর ডেভেলপমেন্ট হয়ে যাবে, ওরকমটা কিন্তু একদমই না। এখানে দ্য কনসেনসাস ডকুমেন্টে যেটা বলা হয়েছে যে there is insufficient scientific evidence supporting that association between the vaccination of patient with hemophilia and development of the antibody। তার মানে কি, ভ্যাকসিনের সাথে হিমোফিলিয়ার ইনহিবিটর ডেভেলপমেন্টের কোনো সম্পর্ক কিন্তু একদমই নেই। আরেকটা এটা থাকে, বলা থাকে কি, there is no need to avoid vaccination in administration with the replacement therapy with the deficient factor। মানে আমার হচ্ছে ইনহিবিটর হয়েছে হিমোফিলিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে যে আমরা ভ্যাকসিন নেবো না, একদমই না। সুতরাং ইনহিবিটর থাকলেও কিন্তু ভ্যাকসিন নেওয়া যাবে। এবং আমরা প্রোফাইল্যাকটিক থেরাপি হিসাবে যে মেডিসিনটা দিচ্ছি ইনহিবিটরের ক্ষেত্রে, ইরেসপেক্টিভ অফ দ্য মেডিসিন ভ্যাকসিন কিন্তু নিতে পারে। মানে আমি যদি আজকে কোনো ফ্যাক্টর ইঞ্জেকশন নিয়ে থাকি, আমি কালকে বা আজকেও কিন্তু ওই ভ্যাকসিনটা কিন্তু নিতে পারবো। এরকমটা কিন্তু একদমই না যে ভ্যাকসিন নেওয়ার পরে ফ্যাক্টর নিতে হবে, বা ইনহিবিটর থেরাপি করার অনেকদিন গ্যাপ দিয়ে ভ্যাকসিন নিতে হবে, এরকমটা কিন্তু একদমই না। এদের মধ্যে কিন্তু কোনো ডিউরেশনের কোনো কিন্তু সম্পর্ক নেই। সুতরাং ভ্যাকসিন যে যখন খুশি নিতে পারেন, ইনহিবিটর ডেভেলপমেন্টের সাথে কোনো সম্পর্ক নেই। যখন যেরকম প্রোফাইল্যাকটিক থেরাপি চলছে, রিপ্লেসমেন্ট থেরাপি চলছে, সেরকম চলতে থাকবে, তার সাথে কিন্তু ভ্যাকসিনের কোনো কিন্তু সম্পর্ক কিন্তু নেই। আরেকটা থাকে যে ভ্যাকসিনেশন অফ দ্য পেশেন্ট হু অলরেডি ডেভেলপ ইনহিবিটর। এবার যে সমস্ত পেশেন্টের অলরেডি ইনহিবিটর ডেভেলপমেন্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি কোনো ভ্যাকসিনের সমস্যা কিন্তু আছে? তাদের কিন্তু সেরকম কিছু নেই। তো পেশেন্ট উইথ হিমোফিলিয়া উইথ ইনহিবিটর, দেয়ার ইজ নো এভিডেন্স দ্যাট দ্য টাইপ অফ ভ্যাকসিনেশন শুড পোস্টপোন আনটিল দ্য ইনহিবিটর বিকাম আনডিটেক্টেবল। ওরকমটা কিন্তু একদমই না। ইনহিবিটর থাকলেও কিন্তু যে কোনো সময় কিন্তু ভ্যাকসিনেশন দেওয়া যাবে, যে কোনো সময় পিরিয়ডে দেওয়া যাবে। ট্রিটমেন্ট যেরকম চলছে ইনহিবিটরে সেরকম চলবে, তার সাথে সাথে কিন্তু ভ্যাকসিনও নেওয়া যাবে। ইমিউনো টলারেন্স থেরাপি চললেও কিন্তু ভ্যাকসিন সবসময় কিন্তু নেওয়া যাবে। সুতরাং আমি যেটা বললাম যে হিমোফিলিয়া পেশেন্টদের কিন্তু ভ্যাকসিন সবসময় নেওয়া যাবে। ভ্যাকসিন নিলে যে ইনহিবিটর ডেভেলপমেন্ট হবে ওরকম কোনো সম্ভাবনা নেই। এবং যে সমস্ত হিমোফিলিয়া পেশেন্টের ইনহিবিটর ডেভেলপমেন্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে যে ভ্যাকসিন নিলে ইনহিবিটর টাইটার বেড়ে যাবে বা অন্য কোনো প্রবলেম হবে, সেরকম হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। সুতরাং আমি যে এই এতক্ষণ বললাম ভ্যাকসিনেশন সম্পর্কে, তার সামারিটা হচ্ছে যে আমাদের যে সমস্ত ভ্যাকসিনগুলো ইন্ট্রামাসকুলার নিতে হবে, নাহলে ইমিউন পাওয়ার তৈরি হবে না, সেগুলোকে অবশ্যই নিতে হবে। তবে সেক্ষেত্রে ফ্যাক্টর একটা ডোজ নিয়ে নিতে হবে, লো ডোজে। আর কি করতে হবে, জেনারেল প্রিকশনগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর কি বললাম, যে ইন্ট্রামাসকুলার ইনজেকশন যদি সম্ভব না হয়, তাহলে সাবকিউটিনিয়াস রুটে নিতে হবে। এবং সাবকিউটিনিয়াস রুটে নিলেও কিন্তু ইমিউনোজেনিসিটি আমাদের তৈরি হবে। যে সমস্ত হিমোফিলিয়া পিডব্লিউএইচ তাদের ক্ষেত্রে ইনহিবিটর ডেভেলপমেন্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে ভ্যাকসিন যে কোনো সময় নেওয়া যেতে পারে। বা এরকম কোনো মিসকনসেপশন নেই যে কোনো ভ্যাকসিন নিলে অ্যান্টিবডি টাইটার তৈরি হয়ে যাবে, মানে ইনহিবিটর ডেভেলপমেন্ট হয়ে যাবে, এরকমও কিন্তু কোনো সম্ভাবনা কিন্তু নেই। এইচআইভি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে লাইফ অ্যাট্রিবিউটেড ভ্যাকসিনগুলো কিন্তু নেওয়া যাবে না, অন্যান্য ভ্যাকসিন কিন্তু আমরা নিতে পারবো। এইটা হচ্ছে আমাদের হিমোফিলিয়ার ক্ষেত্রে জেনারেল গাইডলাইন ফর রিসিভিং দ্য ডিফারেন্ট ভ্যাকসিনস। এবারে আসছি এখন কোভিড সিচুয়েশনে। আপনারা জানেন যে কোভিড সিচুয়েশন। হ্যাঁ বলুন। যে আমি যদি আজকে ফ্যাক্টরটা নিই, তাহলে আগামী দিন যদি আমি ভ্যাকসিন নিই তাহলে কাজ হবে? হ্যাঁ, চেষ্টা করতে হবে কাছাকাছি নেওয়ার যত। কেন আমরা যদি ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 এর হাফ লাইফের কথা চিন্তা করে থাকি, ওদের হাফ লাইফটা যেহেতু কম থাকে, চেষ্টা করতে হবে সেম ডেজে নেওয়ার, তাহলে কিন্তু এফেক্টিভিটিটা ভালো হবে। তুমি যদি মনে হয় যে আপনার আজকে নেওয়া সম্ভব হচ্ছে না, পরের দিন নেবেন, তাহলে কিন্তু ডোজটা একটু বেশি নিতে হবে। কারণটা কি, আমরা জানি ফ্যাক্টরটা মেটাবলিজম হতে বডিতে একটু সময় লাগে। ইউজুয়ালি 4টা থেকে 5টা হাফ লাইফের পরে আনডিটেক্টেবল হয়।
সুতরাং সেক্ষেত্রে যদি মনে হয় যে আপনি সেম ডেতে নিতে পারছেন না ফ্যাক্টর আর ভ্যাকসিন, তাহলে আপনি পরের দিন নিতে পারেন, তবে সেক্ষেত্রে ডোজটা একটু বেশি নিতে হবে। ফ্যাক্টরের ডোজটা একটু বেশি নিতে হবে, এছাড়া আর কিছু না। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে বলুন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হুম। হ্যাঁ স্যার, বলছি যে আমি একটা যেটা জিনিসটা শুনলাম যে কারোর যদি কোভিড পজিটিভ হয় তাহলে তার কি 3 মাস পর ভ্যাকসিন নিতে হবে নাকি নর্মালি সে ভ্যাকসিন নিতে পারবে? কোভিডের ব্যাপারটা আমি আসছি, তো আপনার অ্যান্সার যেটা আছে, যে গাইডলাইন দেওয়া আছে, সেটা কোভিড হওয়ার 8 সপ্তাহ পর থেকে ভ্যাকসিন নিতে পারবে, তার আগে নিতে পারবেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ এটা স্যার। যে গাইডলাইন আছে। আচ্ছা স্যার, আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল। হুম। স্যার, যেহেতু আমি বলছিলেন যে যদি আমরা ফ্যাক্টর না নিতে পারি ভ্যাকসিন নেওয়ার আগে, তাহলে আমরা আমার মনে হয় স্যারের সম্পূর্ণ এটা শেষ হওয়ার পরে তোমরা প্রশ্ন করলে বোধহয় ভালো হতো আর কি। ওনার প্রশ্নগুলো সব শেষ হয়ে যাক, তারপর সবাই প্রশ্ন করে, তাহলে বোধহয় ভালো হবে। না, যেটা বলছিল বলুন, আপনি কি বলছিলেন, যে যেটা ইন্ট্রামাসকুলার নেওয়া যাচ্ছে না, বলুন কোশ্চেনটা। হ্যাঁ, আমরা যদি ফ্যাক্টর না নিলাম, নিয়ে যেটা আমি শুনলাম এখন, তাহলে আইএম না নিয়ে আমি যদি কোভিড ভ্যাকসিনটা শুধু বলছি, যদি সাবকাটে নেই, তাহলে আশা করি কোনো ইস্যু হবে না স্যার। কোভিড ভ্যাকসিনটা আসছে, কোভিড ভ্যাকসিন নিয়ে আসছি। আচ্ছা স্যার। অন্যান্য যে সমস্ত ভ্যাকসিন গুলো আমাদের বাচ্চাদের ক্ষেত্রে দেই, চিলড্রেনদের ক্ষেত্রে দেই, সেগুলো নিয়ে আগে বললাম আমি, ঠিক আছে? কেন কি অন্যান্য ভ্যাকসিন গুলো আমাদের সায়েন্টিফিক ডাটা অনেক স্ট্রং আছে, 100, 200, 150 বছরের আমাদের কাছে ডাটা আছে, সেগুলো থেকে আমরা কনফিডেন্টলি সবকিছু বলতে পারি, ঠিক আছে? কারণ যেটা বলছিলাম যে হেপাটাইটিস বি ইন্ট্রামাসকুলার নিলে ভালো হয়, সাবকিউটেনিয়াসও নিয়ে যেতে পারে, কিন্তু অ্যান্টিবডি টাইটারটা কম তৈরি হবে, সেটা কিন্তু আমাদের সায়েন্টিফিক্যালি প্রুভেন করা আছে। ঠিক একই রকম ভাবে যেটা বলছিলাম যে মিজলস, মাম, রুবেলা বা ডিপিটি ভ্যাকসিনেশন, এগুলো আমরা চেষ্টা করি ইন্ট্রামাসকুলার দিতে, যদি সম্ভব না হয় সাবকিউটেনিয়াস রুটে দিতে। তাতে সায়েন্টিফিক্যালি দেখা গেছে যে সাবকিউটেনিয়াস রুট দিলেও কিন্তু ইমিউনিটি পাওয়ারটা তৈরি হয়। কারণ কি, এগুলো অনেক দিন ধরে আছে এবং এগুলো টাইম টেস্টেড এবং সায়েন্টিফিক্যালি এক্সপ্লেনেশন আছে। সেই জন্যই এত ক্লিয়ার কাট কনফার্মলি আমরা বলছি যে যে সমস্ত ভ্যাকসিনগুলো ইন্ট্রামাসকুলার নেওয়া উচিত, যদি নেওয়া সম্ভব না হয় তাহলে সাবকিউটেনিয়াস নেওয়া যেতে পারে, তাতেও কিন্তু ইমিউনিটি পাওয়ারটা তৈরি হবে, ঠিক আছে? এবার আমি কোভিড ভ্যাকসিনের ব্যাপারে আসছি। কেন কোভিড ভ্যাকসিন তো রিলেটিভলি নতুন, কোভিড ভ্যাকসিন তো আমাদের এখনো 1 বছর পূরণ হয়নি, হয়েছে। সুতরাং কোভিড সম্পর্কে যেটা আমরা প্রথমেই বলবো, যে আমাদের ইন্ডিয়াতে এই 2 ধরনের ভ্যাকসিন আছে। একটা হচ্ছে আপনার নাম শুনে থাকবে, সেটা হচ্ছে কোভ্যাক্সিন, আর একটা হচ্ছে কোভিশিল্ড। এই দুটো হচ্ছে ইন্ডিয়ান ভ্যাকসিন আছে। এই যে কোভিশিল্ড ভ্যাকসিনটা, এটা হচ্ছে আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটি, অ্যাস্ট্রাজেনেকা অ্যান্ড দ্য সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়া মিলে তৈরি করেছে। কোভ্যাক্সিনটা আমাদের ভারত বায়োটেক তৈরি করেছে, তার সাথে আইসিএমআর অ্যান্ড দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়োলজি মিলে তৈরি করেছে। এই যে কোভিশিল্ড যেটা আছে, ইট ইজ দ্য রিকম্বিনেন্ট কোভিড-19 ভ্যাকসিন বেসড অন দ্য ভাইরাল ভেক্টর টেকনোলজি। আর যেটা কোভ্যাক্সিন আমরা বলি, এটা হচ্ছে হোল ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস, যেটা কিনা আমাদের ইন্ডিয়ান স্ট্রেনের এগেনস্টে কিন্তু কাজ করে। তবে রিসেন্ট ডাটাতে দেখা গেছে যে ইন্ডিয়ান স্ট্রেন ছাড়াও এখন যে সমস্ত মিউটেন্ট স্ট্রেনগুলো আছে, এই মিউটেন্ট স্ট্রেনের এগেনস্টেও কিন্তু কাজ করছে। তাহলে এখানে দুটো বিষয় আছে, যে কোভ্যাক্সিনটা কিন্তু আমাদের ইনঅ্যাক্টিভেটেড হোল ভ্যাকসিন, ঠিক আছে? পুরো ভাইরাসটাকেই আমরা ইনঅ্যাক্টিভ করে তার এগেনস্টে ভ্যাকসিন তৈরি করেছি, তাকে আমরা বলি কোভ্যাক্সিন, যেটা কিনা আমাদের ভারত বায়োটেক তৈরি করেছে, ঠিক আছে? এখানে আমাদের দেখা যায় যে নাম্বার অফ দ্য ডোজ, দুটোর ক্ষেত্রেই আমাদের দুটো ডোজ নিতে হয়, এবং এক একটা ভায়ালে আমাদের 10টা করে ডোজ থাকে, কোভ্যাক্সিনে 20টা করে ডোজ থাকে। এবার এফিকেসির কথা যদি আমরা চিন্তা করি, যেগুলো আমাদের ফেজ 2 এবং ফেজ 3 ডাটা থেকে দেখা গেছে যে 90% হচ্ছে এফিকেসি হয় যদি আমরা 28 দিনের গ্যাপ নিয়ে কিন্তু করি, এবং কোভ্যাক্সিনের ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাভারেজ এফিকেসি ইজ মোরালেস 60 to 70% যদি আমরা 1 মাসের গ্যাপ নিয়ে দেই। এটা ডাটা থেকে আমাদের কিন্তু প্রুভেন আছে। এই যেটা বলছিলাম কোভ্যাক্সিন হিসাবে কোভিশিল্ড কিন্তু বেশি লোককে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে কোভ্যাক্সিনের থেকে, সুতরাং কোভিশিল্ডের সেফটি ডাটা কিন্তু বেটার আছে দেন দা কোভ্যাক্সিন। প্রাইস নিয়ে আমি কিন্তু গেলাম না, এটা আমাদের দরকার নেই। এছাড়াও দেখা যাচ্ছে আরো অনেক ধরনের ভ্যাকসিন আছে যেগুলো কিনা বিদেশে আছে, এগুলো ইন্ডিয়াতে আস্তে আস্তে করে লাইসেন্সিং হতে ইউজ করার জন্য। তার মধ্যে আমরা একটা যেটা আছে সেটা হচ্ছে মডার্না ভ্যাকসিন বলে একটা ভ্যাকসিন আছে, সেটা বাচ্চাদের উপর এখন ট্রায়াল চলছে।
আর একটা হচ্ছে ফাইজারের একটা ইউএসএ বেস প্রোডাকশন হচ্ছে, ইউএসএ বেস যে ট্রায়ালগুলো হয়েছে তাদের ফাইজারের বায়োএনটেক বলে ভ্যাকসিন কোম্পানি তৈরি করেছে। আর একটা আপনার রাশিয়াতে ভ্যাকসিনটা তৈরি হচ্ছে, তার নাম শুনে থাকবেন, তাকে বলা হচ্ছে স্পুটনিক ভি। সুতরাং আমাদের এই ইন্ডিয়ান কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড ছাড়াও এই আরও 3-4 ধরনের ভ্যাকসিন আছে যেগুলো অন্যান্য কান্ট্রি তৈরি করেছে। তাদের এফিকেসিও মোরালি সিমিলার লাইক দ্য কোভিশিল্ড অ্যান্ড দ্য কোভ্যাক্সিন। এফেক্টিভিটি দেখতে পাচ্ছেন অ্যারাউন্ড 90 থেকে 92% হয়, এবং প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমাদের 2টো করে ডোজ নিতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, সেটা হচ্ছে টেম্পারেচার ইজ দ্য ইম্পর্টেন্ট ইস্যু। কারণটা কি, দেখা যাচ্ছে আপনারা শুনে থাকবেন যে ফাইজারের যে ভ্যাকসিনটা আছে আমেরিকাতে ইউজ হয় সেটা -70-তে রাখতে হয়। সুতরাং ইন্ডিয়াতে এলে এই ভ্যাকসিনটা কোল্ড চেন মেনটেন করে কিন্তু দেওয়াটা একটু ডিফিকাল্ট হবে। স্পুটনিক ভি এটা কিন্তু রেগুলার টেম্পারেচারে রাখা হবে। স্পুটনিক ভি রাশিয়ার ভ্যাকসিন, আপনারা অনেক শুনে থাকবেন নিউজে যে এই স্পুটনিক ভি কিন্তু ইন্ডিয়াতে অলরেডি এসে গেছে, ব্যাঙ্গালোরে তো দেওয়া চলছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যেগুলো অ্যাপোলো চেন আছে তাদের মাধ্যমে কিন্তু এই স্পুটনিক ভি ভ্যাকসিনটা কিন্তু কিনে নিতে পারবেন। মডার্না ভ্যাকসিনের ট্রায়াল অলরেডি চলছে বাচ্চাদের উপরেও, এটাতেও -20-তে কিন্তু রাখতে হয়, এটাও কিন্তু একটা টেম্পারেচারের কিন্তু বিষয় আছে। সুতরাং এই কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন ছাড়াও এই 4 ধরনের ভ্যাকসিন কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু এসে যাবে, তখন কিন্তু আমরা নিতে পারবো। যেটা বললাম যে একটা ফাইজারের প্রোডাকশন আছে, একটা মডার্না কোম্পানির প্রোডাকশন আছে, আর একটা হচ্ছে জনসন অ্যান্ড জনসনেরও কিন্তু একটা ভ্যাকসিন আছে। সুতরাং এই 3টে ভ্যাকসিন কিন্তু আমাদের স্পুটনিক ছাড়াও এই 3টে ভ্যাকসিনই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আস্তে আস্তে কিন্তু এসে যাবে, সেক্ষেত্রে আমরা সেগুলোও কিন্তু কিনে নিতে পারবো। এবার এই সমস্ত যে ভ্যাকসিনগুলো নিচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু কোভিশিল্ড বা কোভ্যাক্সিন বলুন, কোনোটাই কিন্তু মেজর কোনো কিন্তু সাইড এফেক্ট কিন্তু নেই। ভ্যাকসিনগুলো রিলেটিভলি সেফ হয়। শুধু দেখা যায় যে অনেক সময় একটা অ্যালার্জিক রিয়াকশান হয়, যে জায়গাতে দেয়া হয় সেখানে পেন, টেম্পারেচার বাড়ে, ইচিং হতে পারে, সোয়েলিং হতে পারে, ঠিক আছে, এগুলো প্রবলেম হতে পারে। অনেকের ফিভার আসতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, গা হাতে জ্বালা করতে পারে, জয়েন্ট পেন হতে পারে। এই সমস্তগুলো কিন্তু দুটো ভ্যাকসিনেরই মোরলেস সিমিলার দেখা যায়। তো মেজর সাইড এফেক্ট অ্যানাফাইল্যাক্সিস কিন্তু ভেরি ভেরি রেয়ার। তবে হ্যাঁ, অনেক সময় থিওরিটিক্যাল রিস্ক থাকে যে কোনো ভ্যাকসিন নিলে কিন্তু একটা আমাদের সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হওয়ার কিন্তু সম্ভাবনা সবসময় কিন্তু থেকে যায়। এই ভ্যাকসিন সম্পর্কে বললাম কোভিড। এবার আমরা আসি যে এই হিমোফিলিয়া যারা আমরা আছি, এই হিমোফিলিয়া কি আমাদের এই কোভিড ভ্যাকসিনটার প্রায়োরিটি আছে? দেখা যাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন that people with bleeding disorder are not the greater risk for contracting the COVID-19 or developing the severe form of the disease, so they are not considered to be the priority group for the vaccination. তার মানে কি, যাদের আমাদের হিমোফিলিয়া আছে বা আমাদের কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে তাদের কিন্তু আমাদের যেহেতু ইমিউনিটি কম্প্রোমাইজ হচ্ছে না, সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু যে আমাদের ইমিডিয়েটলি ভ্যাকসিন নিতে হবে মানে যে প্রায়োরিটি গ্রুপে থাকবে সেরকমটা না। যেরকম আমরা বলে থাকি যদি ডায়াবেটিস থাকে, যদি হাইপারটেনশন থাকে, যদি আমাদের লাং ডিজিজ থাকে বা কোনো ক্যান্সার থেকে থাকে বা কোনো আমরা ক্যান্সার কেমোথেরাপি নিচ্ছি বা আমাদের বয়স 60-65-র উপরে উঠে গেছে, এই গ্রুপটা হচ্ছে ভার্নারেবল, যাদের ক্ষেত্রে কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, বারবার ইনফেকশন হয়, বিভিন্ন ভাইরাসের থ্রু দিয়ে ইনফেকশন হয়, সেক্ষেত্রে কোভিড ইনফেকশন হয়ে গেলে কিন্তু মর্টালিটি কিন্তু অনেক বেড়ে যায়। তো ওই গ্রুপটা হচ্ছে প্রায়োরিটি গ্রুপ আছে। হিমোফিলিয়া পার্সে যেহেতু এটা ইমিউনো কম্প্রোমাইজ স্টেট না, সুতরাং এটা কিন্তু প্রায়োরিটি আমাদের না। তবে হ্যাঁ, আমাদের যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন, যেহেতু আমরা অলরেডি যেগুলো এল্ডারলি পার্সন বা যেগুলো হাই রিস্ক পিপল তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি, এবার নেক্সট আমাদের ক্ষেত্রে টার্গেট যেটা আছে সে 18 থেকে 44 ইয়ার্সের কিন্তু ভ্যাকসিন দেওয়ার কথা। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু আমরা ওই গ্রুপে পড়ি, সুতরাং সেই দিক থেকে আমরা কিন্তু ভ্যাকসিনটা নিতে অবশ্যই পারি। যদি আমাদের হিমোফিলিয়া থাকুক বা অন্য কোনো ডিজিজ থাকুক তাহলে কিন্তু আমরা নিতে পারবো। যেটা বলছিলাম যে কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম প্রিকশন নিতে হবে। যদি আমরা, বিকজ কোভিড ভ্যাকসিনগুলো যতগুলো ভ্যাকসিন ডেভেলপ হয়েছে সবগুলোই কিন্তু ইন্ট্রামাসকুলার এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রিকশন নিতে হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে এই কোভিড ভ্যাকসিনগুলো সাবকিউটিনিয়াস নিলে ইমিউনোজেনিসিটি কতটা তৈরি হবে তার কিন্তু এখনো ডেফিনিট ডাটা বা স্ট্যাটিস্টিক্স কিন্তু এখনো আসেনি। যেটা আমাদের অন্যান্য ভ্যাকসিনগুলোতে কিন্তু ডেফিনিট এসছে, কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু ওই ডেফিনিট স্ট্যাটিস্টিক্স কিন্তু আসেনি যে আমাদের
ইন্ট্রামাসকুলার ভ্যাকসিন সাবকিউটেনিয়াস নিলে কতটা ইমিউনিটি পার্ট তৈরি হবে। তবে আমরা কথা একটা বলে থাকি যে নাইমামার থেকে কানামামা ভালো, সামথিং ইজ বেটার দেন নাথিং। যদি মনে হয় কোনো সম্ভব আপনার নেই, সেক্ষেত্রে আপনি সাবকিউটেনিয়াস নিতে পারেন। তবে যেহেতু এটা গভর্নমেন্ট ইনস্ট্রাকশন গাইডলাইন দিয়ে তৈরি হচ্ছে, দেয়া হচ্ছে, সুতরাং যে আপনাকে ভ্যাকসিন দেবে ওরা কিন্তু আপনাকে ভ্যাকসিন দিতে নাও পারে যদি আপনি ইন্ট্রামাসকুলার নেন। কারণ কি, ওদের ক্ষেত্রে গাইডলাইন দেওয়া আছে যে আপনি ইন্ট্রামাসকুলার নিতে হবে আপনাকে। তো সেক্ষেত্রে আমাকে ফ্যাক্টর ইনজেকশনটা নিয়ে কিন্তু ভ্যাকসিনেশনটা নিয়ে নেওয়া কিন্তু ভালো। আর যে গাইডলাইনগুলো যেগুলো বললাম, খুব স্মল ডোজ নিতে হবে, 10 মিনিট ধরে প্রেসার দিয়ে রাখতে হবে, এবং কোভিড ভ্যাকসিন নেওয়ার পরে ওই জায়গাটা অ্যাটলিস্ট 2 থেকে 4 ঘন্টা আমাকে ইন্সপেক্ট করতে হবে, যাতে কোনো হিমাটোমা ফর্মেশন না হয় বা কোনো সোয়েলিং না হয়। অনেক সময় দেখা যায় ডিলেড, অনেক সময় হিমাটোমা হয়ে যায়, সোয়েলিং হতে পারে। সেক্ষেত্রে 1 থেকে 2 দিন পর্যন্ত আমাদের ওই জায়গাটা অবজার্ভ করতে হবে যে কোনো হিমাটোমা বা কোনো অ্যালার্জিক রিয়াকশন হলো কিনা। তাহলে যে প্রিকশন আমরা বলেছিলাম জেনারেল ক্ষেত্রে সেটা তো অ্যাপ্লাই হবেই। কোভিডের ক্ষেত্রে স্পেশাল যেটা, সেটা হচ্ছে আমাদের 2 থেকে 4 ঘন্টা অবধি জায়গাটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। ইভিন 1 থেকে 2 দিন পর্যন্ত আমাদের অবজার্ভ করতে হবে, যাতে কোনো অ্যালার্জিক রিয়াকশন বা কোনো আমাদের হিমাটোমা হচ্ছে কিনা সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। কি করে বুঝবো যে এই ভ্যাকসিন নিয়ে অ্যালার্জিক রিয়াকশন হয়েছে? দেখা যাচ্ছে জ্বর আসছে বা রেডনেস হয়ে গেছে, যে জায়গাটা ইঞ্জেকশন দিচ্ছে সেটা চুল করছে খুব, বা অনেক সময় শ্বাসকষ্ট হচ্ছে, মুখ ফুলে গেছে, বা অনেক সময় অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশন হতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওই বিষয়গুলো আমাদের মাথায় কিন্তু রাখতে হবে, তাহলে কিন্তু অ্যালার্জিক রিয়াকশন হয়েছে সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। এবারে কোভিডের ক্ষেত্রে আমাদের বিভিন্ন গাইডলাইন যারা দিয়েছেন তারা বলেছেন যদি সিভিয়ার এবং মডারেট হিমোফিলিয়া হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডোজ অফ দ্য ফ্যাক্টর নিতে হবে। ফ্যাক্টর ডোজ নিয়ে কিন্তু ভ্যাকসিনটা আমাদের নিতে হবে, এবং চেষ্টা করতে হবে যাতে আমাদের ফ্যাক্টর লেভেলটা 10% এবং উপরে থাকে, তাহলে কিন্তু হিমোস্ট্যাসিস ভালো অ্যাচিভমেন্ট হবে, এবং সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং একদমই হবে না। যাদের আমাদের ক্ষেত্রে এমিসিজিমেব দেওয়া হয়, যারা প্রোফাইল্যাকটিক পাচ্ছে, যাদের ক্ষেত্রে ইনহিবিটর আছে, এমিসিজিমেব নেওয়ার যে কোনো সময়ের মধ্যেই কিন্তু এই ইন্ট্রামাসকুলার ইনজেকশন নেওয়া যাবে, কারণ আমরা জানি যে এমিসিজিমেব হচ্ছে লং হাফ লাইফ আছে। সুতরাং এমিসিজিমেব নেওয়ার যে কোনো সময়ের মধ্যে কিন্তু আমরা এই ভ্যাকসিনটা নিতে পারি, কেন এমিসিজিমেব কিন্তু 4 উইকস পর্যন্ত কিন্তু ওর অ্যাকশন থাকে। সুতরাং এমিসিজিমেব উইদাউট ইনহিবিটর যে কোনো সময় কিন্তু আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশনটা কিন্তু নিয়ে নিতে পারি। সেক্ষেত্রে আর কিন্তু ফ্যাক্টর কিন্তু নতুন করে আমাদের নিতে হবে না। তাহলে সিভিয়ার এবং মডারেট হিমোফিলিয়ার ক্ষেত্রে ইন্ট্রামাসকুলার ইনজেকশন নেওয়ার আগে আমাদের ফ্যাক্টরটা নিতে হবে। যেটা বলছিলাম যে লো ডোজ নিলেই হবে, অ্যাটলিস্ট আমাদের 10% বাড়িয়ে নিলেই হবে। সেম ডেতে নিতে পারলে ভালো হয়, যদি সেম ডেতে না হয় নেক্সট ডে নিলে একটু ডোজটা বাড়িয়ে নিলে তাহলে কিন্তু কোনো সম্ভাবনা হবে না। মাইল্ড হিমোফিলিয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ভ্যাকসিনেশন নেওয়ার আগে আমাদের ফ্যাক্টর নিতে হবে না। সো প্রায়ার অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ফ্যাক্টর ইজ নট রিকোয়ার্ড। জেনারেল প্রিকশন যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে, যেগুলো বললাম। এছাড়াও কোনো অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা, হিমাটোমা ফর্মেশন হচ্ছে কিনা, সোয়েলিং হচ্ছে কিনা, এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে কিন্তু হবে। দেখা যায় অনেক সময় আমাদের ভন উইলিব্রান্ড ডিজিজ আছে, যদি দেখা যায় যে টাইপ 1 এবং টাইপ 2 ভন উইলিব্রান্ড ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে শুধু ট্রানেক্সামিক অ্যাসিড বা ডিডি এভিপি যেগুলোকে আমরা বলি ডেসমোপ্রেসিন, এগুলো নিয়ে কিন্তু ভ্যাকসিন নিয়ে যেতে পারে। সুতরাং যখন ভ্যাকসিন নেবো তার সেদিন থেকে আমাদের ট্রানেক্সামিক অ্যাসিড বা ডেসমোপ্রেসিন সাবকাট বা ইনহেলেশন ফর্মে নিলে কিন্তু আর ফ্যাক্টর নেওয়া লাগে না। তবে যদি টাইপ 3 ভন উইলিব্রান্ড ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভন উইলিব্রান্ড কন্টেনিং ফ্যাক্টর, যেগুলোকে আমরা বলি ইন্টারমিডিয়েট পিউরিটি ফ্যাক্টর, হিমেট পি বা আলফানেট, ওগুলো কিন্তু অবশ্যই নিতে হবে, একটা ডোজ ভ্যাকসিনেশন দেওয়ার আগে নিতে হবে। এছাড়াও অনেক সময় দেখা যায় হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, ভন উইলিব্রান্ড ছাড়াও অনেক সময় একটা রেয়ার কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকে, অনেক সময় অনেকের প্লেটলেট কম থাকে, প্লেটলেট ফাংশন ডিফেক্ট থাকে। তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের যদি সেফ লেভেলে থাকে প্লেটলেট কাউন্ট, আমরা বলি অ্যাটলিস্ট 50,000 উপরে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকসিন নেওয়া যাবে। বা রেয়ার ব্রিডিং ডিসঅর্ডার যেগুলোকে আমরা বলি ফ্যাক্টর 5, ফ্যাক্টর 10, তাদের ক্ষেত্রে যদি দেখা যায় লেস দেন 5% হয় তাহলে কিন্তু একটা ডোজ অবশ্যই কিন্তু নিতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা অনেকে অ্যান্টিকোয়াগুলেশন খাই, ওয়ারফ্রিন বা অ্যাসিট্রম খাই, তাদের ক্ষেত্রে ভ্যাকসিন নিতে গেলে আমাদের কিন্তু আইএনআর টেস্ট করে দেখে নিতে হবে, ড্রাগটা অ্যাটলিস্ট 3 দিন আগে বন্ধ করতে হবে। বন্ধ করে আইএনআর যদি নর্মাল রেঞ্জে থাকে তবেই কিন্তু আমরা ভ্যাকসিনটা কিন্তু নিতে পারবো। আরেকটা যেটা বলছিলাম যে যে সমস্ত ক্ষেত্রে
আমরা অনেক সময় ইমিউনোটলারেন্স থেরাপি নিচ্ছি বা হেপাটাইটিস সি এর ট্রিটমেন্ট নিচ্ছি, হেপাটাইটিস বি এর ট্রিটমেন্ট নিচ্ছি বা এইচআইভি ট্রিটমেন্ট নিচ্ছি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনেশনের কিন্তু কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। সুতরাং যারা আমরা ইমিউনোটলারেন্স থেরাপি নিচ্ছি বা হেপাটাইটিস সি, হেপাটাইটিস এইচআইভি ট্রিটমেন্ট নিচ্ছি বা কোনো ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ খাচ্ছি, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ভ্যাকসিনটা কিন্তু নিতে পারি। তবে ইন জেনারেল আমি যেটা বলেছিলাম যে যারা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু লাইফ অ্যাক্টিভেটেড ভাইরাসগুলো দিতে আমরা বারণ করি। হেপাটাইটিস এই কোভিড ভ্যাকসিন কিন্তু আমরা নিতে পারবো, কোনো কিন্তু কন্ট্রাইন্ডিকেশন নেই। সুতরাং যদি আমি এই ভ্যাকসিনেশনের সামারি বলি, তাহলে সিভিয়ার এবং মডারেট হিমোফিলিয়ার ক্ষেত্রে ভ্যাকসিনেশন নেওয়ার আগে একটা ডোজ ফ্যাক্টর নিতে হবে। মাইল্ড হিমোফিলিয়ার ক্ষেত্রে কোনো ফ্যাক্টর লাগবে না, খালি জেনারেল প্রিকশনগুলো কিন্তু ফলো করতে হবে। মনে রাখতে হবে যে এই কোভিড ভ্যাকসিন নেওয়ার সাথে সাথে জেনারেল যে প্রিকশনগুলো নেওয়ার আগে যেটা বললাম যে স্মল গজ নিডিল দিয়ে নিতে হবে, জায়গাটা 10 মিনিট ধরে প্রেসার করতে হবে, আইস অ্যাপ্লিকেশন করে রাখতে হবে, 1-2 ঘন্টা পরে দেখতে হবে যাতে সোয়েলিং হচ্ছে কিনা, বা 1-2 দিন অবধি জায়গাটা অবজার্ভ করতে হবে কোনো হিমাটোমা ফরমেশন হচ্ছে কিনা বা কোনো সোয়েলিং হচ্ছে কিনা। এইগুলো কিন্তু ভালো করে লক্ষ্য নজর কিন্তু রাখতে হবে। যদি সমস্যা হয় তাহলে কিন্তু ফ্যাক্টর নিয়ে বা কোনো বিভিন্ন সিমটোমেটিক ট্রিটমেন্ট নিয়ে কিন্তু এটাকে রিমুভ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে একটা কথা বলে দেই যে আমাদের এই করোনা ভাইরাস থেকে দূরে থাকতে গেলে নর্মাল যে সমস্ত প্রিকশনগুলো সবাই বলি আমরা, এগুলো চেষ্টা করতে হবে যে আননেসারি বাইরে না রয়ে বেরোনোই ভালো। আমাদের হ্যান্ড ওয়াশিং করতে হবে এবং আমাদের সবসময় নাক মুখে হাত দেওয়াটা বন্ধ করতে হবে। সবসময় বাইরে গেলে মাস্ক অবশ্যই পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে এবং কিন্তু হাত ভালো করে ক্লিন করতে হবে, ডিসইনফেক্টেন্ট দিয়ে কিন্তু ক্লিন করতে হবে এবং আমাদের হেলদি খাওয়া দাওয়া করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এবার যদি আপনাদের কারো কিছু বক্তব্য থাকে বলবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হুম। বলছিলাম যে আমাদের এইখানে আর কি ওই কোভিশিল্ড বলে যে ভ্যাকসিনটা সেটা পাওয়া যাচ্ছে, তো সেটা কি আমাদের নেওয়া উচিত না স্পুটনিকের জন্য অপেক্ষা করা উচিত? মানে ওটাতে এটাতে দুটো ডোজ দিতে লাগবে আর ওটাতে একটা লাগবে না, এই ধরনের স্পুটনিকে তো দুটো ডোজ, স্পুটনিক তো 21 দিন পরে একটা ডোজ নিতে হবে। আমি যে দেখালাম স্পুটনিকও তো দুটো ডোজ লাগবে। স্পুটনিক 21 দিন পরে নিতে হবে, ওটাও দুটো। এই যে স্পুটনিক যেটা আছে দেখবেন এই যে লেখা আছে, আপনি লাস্টের দিকে দেখেন স্পুটনিক ভি, এটা ডোজ হচ্ছে 92% এফিকেসি। এটাও কিন্তু আপনাকে 21 দিন পরে নিতে হবে। সুতরাং স্পুটনিক এমনটা না যে একটা নিতে হবে, স্পুটনিকও দুটো ডোজই নিতে হবে 21 দিন পরে। তাহলে এটা নিয়ে ঠিক হবে তো এখন? যে কোনো ভ্যাকসিনই আপনি নিতে পারেন, ঠিক আছে? হুম। এনি ভ্যাকসিন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা আপনি নিয়ে নেবেন। থ্যাংক ইউ। এবার কারো যদি কোনো কোশ্চেন থাকে এবার বলুন। স্যার কতগুলো কোশ্চেন আমরা চ্যাট বক্সে আছে? হ্যাঁ, চ্যাট বক্সে কতগুলো কোশ্চেন আছে। আচ্ছা, আমি এটা স্টপ শেয়ারিং করে দিচ্ছি। হ্যাঁ, বলো। স্যার আমি একটু আমার একটা জিনিস জিজ্ঞেস করার বলছি, আমার আঙুলটা এই আঙুলটাকে ব্লেডে কেটে গেছে। হ্যাঁ ডাক্তারবাবু, আমাকে শুনতে পাচ্ছেন? এখন মুখের নিচে ব্লাড ক্লট হয়ে আছে 10 দিন ধরে। কি করবো স্যার? শোনা গেল না, কি বলা গেল শোনা গেল না। অজয় বলতে বল, এক করে বলতে বল। প্রশ্নটা ভালো করে শোনা গেল না। আমার আঙুলটা একটা 10 দিন কেটে গেছে ব্লেড দিয়ে, নখটা কেটে গেছে। নখের নিচে ব্লাডটা ক্লট হয়ে আসে। এখন আমি কি করবো? আচ্ছা, যেটা করতে হবে সেটা আপনি কোল্ড কম্প্রেশন করুন। হ্যাঁ, যদি একটু কম জায়গাতে থাকে তাহলে কোল্ড কম্প্রেশন করুন। বাড়িতে যদি ট্রানেক্সামিক অ্যাসিড থাকে তাহলে আপনি খেতে পারেন, বা ট্রানেক্সামিক অ্যাসিড ইনজেকশন থাকলে একটু প্রেস করে রাখতে পারেন। তাহলেই আর আইস অ্যাপ্লিকেশন তো করতে হবেই। এই 3-4টে জিনিস করুন, তাহলেই আপনার কমে যাবে। আর যদি দেখা যায় যে খুব বেশি পরিমাণে ব্লিডিং হয়ে গেছে এবং হাতটা খুবই ফুলে গেছে, ব্যথা যন্ত্রণা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ফ্যাক্টর নিতে হবে। নাহলে ছোটখাটো হলে এইগুলো যেগুলো বললাম সাধারণ জিনিস, সেগুলো করুন, ওতেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ স্যার, অল্প কেটেছি স্যার, অল্প কেটেছি।
আচ্ছা স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল এর মাঝখানে। হুম হুম স্যার আপনি তো বললেন যে আমাদের কোভিড ভ্যাকসিনের জন্য শুধু বলছি যে আমরা একটা হেমোফিলিয়া এ বা হেমোফিলিয়া বিরা আমরা একটা ফ্যাক্টর ট্রিটমেন্ট নিয়ে মিনিমাম ডোজ নিয়ে তারপরে আমরা ভ্যাকসিন নিতে পারি, সে যেটাই ভ্যাকসিন অ্যাভেলেবেল থাকবে। তো আমার প্রশ্নটা এখানে আসছে যে স্যার আমরা তো ফ্যাক্টর নিতে গেলে তো আমাদের সত্যি কথায় বলতে গেলে 12টা মতন বেজে যায়, 10টা থেকে 12টা মিনিমাম মিনিমাম বাজে আমাদের পেতে পেতে। হ্যাঁ, আর ভ্যাকসিনেশনের টাইমিংটা তো স্যার এরকম কোনো ফিক্সড টাইমিং দেয়নি আমাদেরকে কোথা থেকে, গভর্নমেন্ট থেকে। আমাদের টাইমিংটা তো ভ্যারি করে, তাই না? তো স্যার আমরা সেই সেম দিনের মধ্যে যদি ফ্যাক্টর যদি নিতে হয় আমাকে, তাহলে যদি দুপুর 12টা ধরে রাখতে পারি, আর তারপরে ভ্যাকসিন স্যার পসিবল, যদি আমার মনে হয় যে সেটা পসিবল হবে না প্রথম দিনে একদিনের মধ্যে, স্যার এটাখানে কি করা যেতে পারে এই ব্যাপারে? সেটা ওই ক্ষেত্রে যেটা বলছিলাম যে আমি যেটা বলছিলাম যে মিনিমাম 10% উপরে রাখতে হবে, সেক্ষেত্রে আপনি 20-30% বাড়িয়ে পরের দিন নিতে পারবেন, তাতে আপনার ব্লিডিং হওয়ার সম্ভাবনা কম থাকবে। মানে ধরুন যেটা আপনি বললাম যে 250 ইউনিট, মানে কোন আপনার ওজন আছে 20 কেজি, তাহলে 20 × 10 হলে 200 হয়। এবার 20 যদি 50 কেজি হয়, 50 × 20 10 হলে আপনার 500 হয়। সেক্ষেত্রে আপনি 500 নিয়ে যদি সেম ডেতে নিতে পারেন ভালো, তা নাহলে আপনাকে 1000 নিয়ে পরের দিন নিতে হবে। আচ্ছা, মানে সেম দিনে হলে কারণটা কি আমরা যে প্রোফাইল্যাক্সিস যেটা দেই না, তার কনসেপ্টটা এরকমই। মানে আমি আজকে যদি ইনজেকশনটা দেই, তাহলে ওই ইনজেকশনের লেভেলটা কিন্তু বডি থেকে কমতে আমার 3 দিন সময় লাগবে, মানে ওটা বেস লাইনে আসতে 3 দিন সময় লাগবে। সুতরাং আপনি কিন্তু নেক্সট ডেতে নিলেও কিন্তু আপনার ফ্যাক্টর লেভেল 10%-এর উপরেই থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লিডিং এর সম্ভাবনা একদমই থাকবে না। আচ্ছা স্যার, তো স্যার এর সঙ্গে তো আরেকটা কোয়েশ্চেন জড়িত আছে তাহলে। তো স্যার আমাদের পেশেন্টরা হয় যদি আমরা হসপিটাল যখন যাই, যারা প্রোফাইলাক্সিসে নেই, যারা আমরা স্ট্যাটে আছি, তারা তো আমরা হসপিটালে ব্লিডিং এর ক্ষেত্রে যাই, ব্লিডিং এপিসোড হলে। তো স্যার এরকম ভাবে যদি কোনো পেশেন্ট, আমাদের এখানকার পেশেন্ট যদি হসপিটালে যায়, গিয়ে যদি ফ্যাক্টরের ডেট হয়ে গিয়ে, সরি ভ্যাকসিনের ডেট যদি কালকে হয়, সে যদি আজকে যায়, আর যদি সেই বলে যে ফ্যাক্টর নিতে হবে ভ্যাকসিনের প্রিকশনের জন্য, তাহলে স্যার ট্রিটমেন্টটা কি পাওয়া যাবে? যদি ট্রিটমেন্ট অ্যাভেলেবেল থাকে, তাহলে কি ট্রিটমেন্টটা অ্যাভেলেবেল করতে পারবে সে হসপিটাল থেকে? হ্যাঁ, যেখানে যেখানে আমাদের যে সমস্ত সেন্টার আছে, ডে কেয়ার সেন্টার আছে, বা যে সমস্ত জায়গাতে আমাদের থ্যালাসেমিয়া হিমোফিলিয়া সেন্টার আছে, যেখানে সাপ্লাই আছে, সেখানে গেলে অবশ্যই পাবেন। ঠিক আছে, সে যদি গিয়ে বলে যে আমি ভ্যাকসিন কিন্তু নেব, সবার এখন তো মোর চ্যালেঞ্জেস যেটা হচ্ছে আপনার ভ্যাকসিন পাওয়াটা হচ্ছে মোর চ্যালেঞ্জ, রাদার দ্যান ইউর দ্য ফ্যাক্টর ইজ চ্যালেঞ্জ। ফ্যাক্টর কিন্তু আপনি এদিক ওদিক থেকে ব্যবস্থা করে নিতে পারবেন, কিন্তু আপনি ফ্যাক্টর চট করে পেয়ে যাবেন বলে, ফ্যাক্টর বলছি, আপনি ভ্যাকসিন যে চট করে পেয়ে যাবেন এমনটা কিন্তু নিশ্চয়তা নেই। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার। ঠিক আছে, আপনাকে দুটো একসাথে অ্যারেঞ্জ করে তারপরে এগোতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ছেলে হেমোফিলিক আর কি, সিভিয়ার। তো বলছে যে ফ্যাক্টর না নিয়ে আমি ভ্যাকসিন নেবো, কিচ্ছু হবে না, নেওয়া যেতে পারে? ও কি সিভিয়ার আছে না মডারেট আছে না কি আছে? সিভিয়ার আছে। না, যেটা অফিসিয়ালির গাইডলাইন, সেটা তো একটা ডোজ ফ্যাক্টর নিয়ে নেওয়াটা সব থেকে বেটার হবে। এবার যদি মনে করুন যেটা আমি বললাম যে নিতে পারলেন না, তখন কিন্তু জেনারেল প্রিকশন যেগুলো, সেগুলো তো ভালো করে মেনটেন করতে হবে। সুতরাং মনে রাখতে হবে, যদি দেখা যায় যে হিমাটোমা ফর্মেশন হয়ে গেছে, তখন তো আপনাকে ঘুরে ফিরে সেই ফ্যাক্টর নিতেই হবে। ঠিক ঠিক আছে, সুতরাং বেটার হচ্ছে আগে থেকে একটা ডোজ নিয়ে নেওয়া ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো স্যার। হুম। হ্যালো স্যার, আমার ভ্যাকসিনেশনের বাইরে একটা কোশ্চেন আছে। আমার ছেলে 8+ বয়স আছে, ঠিক আছে? ওর একটু ডেন্টাল প্রবলেম হচ্ছে, মানে খুব দাঁতে ব্যথা হচ্ছে। তো খেয়াল করে দেখলাম যে দাঁতে ক্যাভিটি ফলে হয়ে গেছে। আজকে ব্যথা হতে আমি নিয়ে গেছিলাম একটা কাছাকাছি, বাড়ির কাছাকাছি, কৃষ্ণনগরে আমার বাড়ি। তো ওইখানে বললো যে ওর দাঁতের যে অবস্থা আছে, রুট ক্যানেল করতে হবে। এছাড়া তো কোনো উপায় নেই, কারণ ওর যে পার্মানেন্ট টিথ সেটাতেই আর কি খারাপ হয়েছে। এক্ষেত্রে তো আমি শোনার পর একটু টেনশনে আছি, তো কিভাবে না, রুট ক্যানেল করতে গেলে আপনার বেশি ব্লিডিং এর সম্ভাবনা থাকে না। রুট ক্যানেল যে পদ্ধতিটা না, তাতে কিন্তু বেশি আপনার ব্লিডিং হয় না। তবে সেম সাইডে থাকার জন্য আপনার রুট ক্যানেল করার আগেও আমি আপনাকে বলবো অ্যাটলিস্ট 10-20% রেজ করার জন্য ফ্যাক্টর নিয়ে রুট ক্যানেল করাটা ভালো। আর যদি নিতান্ত সম্ভব না হয়, কেন রুট ক্যানেলে ওরা যে ইন্টারভেনশন করে তাতে ব্লিডিং খুব একটা হয় না। ঠিক আছে, আমার ফার্স্ট সাজেশন হচ্ছে আপনি একটা ডোজ বা দুটো ডোজ ফ্যাক্টর নিয়ে, একটা ডোজ নিয়ে আপনি রুট ক্যানেল করুন। রুট ক্যানেল করার পরে ট্রানেক্সামিক অ্যাসিড ট্যাবলেটটা 5 দিন খাওয়াবেন।
এবং ট্রানেক্সামিক অ্যাসিড যেটা ইনজেকশন আছে সেটা মুখের ভিতরে করে 4 ঘন্টা 6 ঘন্টা অন্তর অন্তর দিয়ে রাখতে বলবেন, তাহলে দেখবেন আপনার ব্লিডিং এর সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, দাঁত তোলা কিন্তু অনেক ঝক্কি ঝামেলা আছে, রুট ক্যানাল কিন্তু অত ঝামেলা ঝক্কি নেই। ओके सर, थैंक यू। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ব্যথা করছে তার। थैंक यू सर। सर मेरा एक क्वेश्चन है सर। सर किसी को सर एक फर्स्ट डोज सर वैक्सीन लगा लिया, उसके बाद सर उसको कोविड हो गया, फिर सर तब मतलब सेकेंड डोज कब लगाना है सर? आपको 8 वीक्स डिले करना पड़ेगा अकॉर्डिंग टू द गवर्नमेंट गाइडलाइन। মানে এটা তো অনেক পুরনো গাইডলাইন ছিল, মানে পুরনো গাইডলাইন ছিল মানে যে কোভিশিল্ডের ডিউরেশন যে বেড়ে যাচ্ছে না একটার পর একটা, এটা কোভিশিল্ডের ডিউরেশন বাড়ানোর আগের গাইডলাইন, ফার্স্ট গাইডলাইন, যেটাতে বলা হয়েছিল যে 28 দিন পরে ডোজটা নিতে হবে। তো সেই গাইডলাইনে লেখা ছিল যে আপনাকে 8 উইকস অ্যাটলিস্ট ডেফার করতে হবে ফর দ্য ভ্যাকসিনেশন। সুতরাং আপনার যদি ফার্স্ট ইঞ্জেকশন নেওয়ার পরে কোভিড হয়ে যায়, সেখান থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস পরে নিতে হবে। কারণ কি আমাদের যে ন্যাচারালি অকারিং অ্যান্টিবডি এটা সব থেকে বেশি থাকে আপ টু 3 মাস, ধীরে ধীরে কিন্তু কমে 6 মাস পরে কিন্তু কম হয়ে যায়। সুতরাং আপনার অ্যান্টিবডি টাইটারটা থাকতে থাকতে ভ্যাকসিন নিয়ে নেওয়াটা ভালো। সুতরাং আইডিয়াল টাইম ইজ 2 to 3 months। ओके, थैंक यू सर। सर एक इधर चार्ट में भी एक क्वेश्चन है, कैन ए हेमोफिलिया पेशेंट विद एचआईवी एंड सीकेडी टेक कोविड-19 वैक्सीन? सीकेडी হ্যাঁ অবশ্যই নিতে পারবে, যেটা বললাম যে কোভিড তো আর লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন না, সুতরাং অবশ্যই নিতে পারবে, কোনো অসুবিধা নেই। কোভিড ভ্যাকসিন ক্যান বি গিভেন সাবকিউটেনিয়াস, যেটা বললাম যে সাবকিউটেনিয়াসে এখনো কিন্তু ডাটা কিন্তু আসেনি। আপনি যদি কোনো কারণে অ্যারেঞ্জ করতে না পারেন, যদি আপনাকে কেউ দিয়ে দেয় সাবকিউটেনিয়াস ইনজেকশন, আপনি নিতে পারেন, কিন্তু আপনার কতটা ইমিউনোজেনিসিটি তৈরি হবে সেটা কিন্তু কোশ্চেনেবল আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে কোশ্চেনটা হচ্ছে ইফ কোভিড-19 ভ্যাকসিনেশন, ইয়েস হ্যাঁ বলুন ভাইবাবু বলুন। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন আছে, ক্যান এ ব্রেস্ট ফিডিং মাদার টেক কোভিড ভ্যাকসিন? হ্যাঁ, এখন আমাদের কোভিশিল্ডের যে নতুন গাইডলাইন একটা এসছে, তাতে বলেছে যে ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রেও দেওয়া যাবে। কোভিশিল্ডের যে রিসেন্ট গাইডলাইন 27 দিন আগে পাবলিশ হয়েছে, তাতে ব্রেস্ট ফিডিং কে ওরা অ্যালাউ করেছে, নিতে পারবে। আচ্ছা, কোভিশিল্ড তো নিতে পারবে তো? নিতে পারবে, কোভিশিল্ড নিতে পারবে। সেকেন্ড কোশ্চেন যেটা ছিল সেটা সুভাশিসের সেম কোশ্চেন ছিল যে ইফ এ পারসন গট কোভিড জাস্ট আফটার 8 days of his first Covishield vaccination, when should he take the second dose? তো এটা তো অলরেডি আনসার হয়ে গেছে যে হ্যাঁ 2 to 3 আচ্ছা দাঁড়ান, বাকি কোশ্চেনগুলো আমি আরো দেখে নিচ্ছি। আচ্ছা, ইজ দ্য ভ্যাকসিনেশন সেফ ফর হিমোফিলিয়া, সেটাতে বলেছি হ্যাঁ সেফ আছে। আচ্ছা এটা হচ্ছে, তারপরে হচ্ছে আচ্ছা এখানে হ্যাঁ বলুন। এখানে যে COVID-19 vaccination need to be given intramuscularly, then how factor in the vaccine can be given the same day, সেটা তো আলোচনা হলো। Can any program can take the vaccine hemophilia with anti-hemophiliac support, এইটা একটা কিন্তু খুব ভালো কথা লিখেছেন। এইটা আপনারা যেটা করতে পারেন না, একটা জয়েন্টলি আপনারা স্বাস্থ্য ভবনে একটা অ্যাপ্লিকেশন করতে পারেন যে এই হিমোফিলিয়াদের জন্য যেমন গভর্নমেন্ট বিভিন্ন লোকদের জন্য যেমন ক্যাম্প করছে না, এই ড্রাইভারদের ক্যাম্প করে দিচ্ছে, ঠিক আছে, বা বিভিন্ন যেগুলো ওরা একটা গ্রুপ ঠিক করেছে তাদের ক্ষেত্রে দিচ্ছে। সুতরাং হিমোফিলিয়া অ্যাজ এ স্পেশাল সাবজেক্ট হিসাবে গভর্নমেন্টকে যদি আমরা একটা রিপ্রেজেন্টেশন দেন যে আমরা কি করলাম যে হিমোফিলিয়া পেশেন্টদের একদিনে ভ্যাকসিনেশন করলাম, ইন দ্য সেম টাইম উইল কিপ দ্য অ্যারেঞ্জ ফর দ্য ফ্যাক্টর। ঠিক আছে, ভ্যাকসিনেশন অ্যারেঞ্জ হলো এবং ফ্যাক্টর অ্যারেঞ্জ হলো, তাহলে কিন্তু সেম ডেতে ওটা নেওয়া যাবে। এইটা কিন্তু একটা প্রপোজাল আপনাদের সোসাইটি থেকে কিন্তু গভর্নমেন্টকে দিতে পারেন, তাহলে কিন্তু সবাই উপকৃত হবে। এটা কিন্তু খুব ভালো লিখেছে, ঠিক আছে, এই যেটা প্রোগ্রামের কথাটা লিখেছে। ইয়েস স্যার। কোভিশিল্ড ডোসেস আফটার 6 weeks or 12 weeks অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট গাইডলাইন, এখন তো বলেছে যে আপনার 84 ডেজের পরে সেকেন্ড ডোজটা নিতে হবে। ठीक है सर मेरा और एक क्वेश्चन है सर, ये कुछ जॉनसन एंड जॉनसन इंडिया में शायद सर आ सकता है फ्यूचर में सर, वो क्या सर जीन के साथ कुछ है क्या सर उसका, वो क्या जीन थेरेपी में फ्यूचर में कभी इफेक्ट करेगा क्या सर उसका कुछ? না, ভ্যাকসিনের সাথে জিন থেরাপি কোনো এফেক্ট সেরকম কিছু করার সম্ভাবনা নেই।
কারণ দুটো কনসেপ্ট আলাদা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই যে ভ্যাকসিনগুলো যেগুলো দিচ্ছি না, এগুলো কিন্তু ইমিউনিটি বেশিরভাগ লোকের কিন্তু বেশি দিন থাকছে না। এগুলো দেখা যাচ্ছে 3 থেকে 6 মান্থ কিন্তু ইমিউনিটি থাকে। এবার বুস্টার ডোজ নেওয়া হবে না না নেওয়া হবে তার কিন্তু কোনো আনসার নেই, সব ধোঁয়াশা। কারণ অতদিন তো কারো ট্রায়াল হয়নি। তো সমস্ত ভ্যাকসিনের ক্ষেত্রেই দেখা যায় যে এফেক্টিভিটি কিন্তু 6 মান্থ অবধি থাকে। সুতরাং জিন থেরাপি একটু তো গ্যাপ দিতেই হবে। গ্যাপ দেওয়ার পরে যদি আমাদের করি জিন থেরাপি, তাহলে আমার মনে হয় সেরকম কিছু প্রবলেম হওয়ার কথা না। কোনো থেরাপিতেই কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে স্যার। অজয়বাবু আর কারো কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হুম। হ্যাঁ, বলছি স্যার, পজিটিভ হওয়ার পর কতদিন পর ফার্স্ট ডোজ নেব? 3 মাস কি? হ্যাঁ, ওই যে বললাম 8 to 12 উইকস পরে নিতে হবে। মানে সেকেন্ড ডোজটা সেম রুলস তাহলে? না, পজিটিভের আপনি মনে করুন আজকে আপনার কোভিড হয়ে গেল, হ্যাঁ, আপনি 2 মাস থেকে 3 মাস পরে ফার্স্ট ডোজটা নেবেন। তার আবার যেরকম 84 ডেজ পরে আপনার নেওয়ার কথা কোভিশিল্ড, সেটা নেবেন। আর যেটা সুভাষিস বাবু কোশ্চেন করছিলেন যে আমি ফার্স্ট ডোজ নিলাম, কিছুদিন পরে আমার কোভিড হয়ে গেল, ঠিক আছে, তার কতদিন পরে আমি ভ্যাকসিন নেবো, সেকেন্ড ডোজটা নেবো, তার আনসারটাও কিন্তু একই, 8 to 12 উইকস পরে নিতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। প্রশ্ন ছিল স্যার। বলুন। বলছি স্যার, আমার 3% মানে হিমোফিলিয়া 3.5, তা আমি স্যার সোমবার দিন ভ্যাকসিনটা অলরেডি কোভিশিল্ডে নিয়ে ফেলেছি, কিন্তু আমি তো প্রিকশন কিছু নিই নাই, আমার কোনো অসুবিধা হয় নাই স্যার। তাহলে কি ভালো তো, খুবই ভালো। ট্যাবলেটটা কি খেতে হবে স্যার এখন? না, 3 দিন যদি পেরিয়ে যায় তাহলে ব্লিডিং হওয়ার সম্ভাবনা কম থাকে, ঠিক না আছে। স্যার, ব্লিডিং হয় না। আজকে মাথা ঝিমঝিম একটু করছিল স্যার, কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে এখন। না, ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সে তো এমনি কোনো ভ্যাকসিন নিলেই একটু মাথা ঝিমঝিম করে, ব্যথা যন্ত্রণা, গা হাতে ব্যথা যন্ত্রণা হতে পারে, হেডেক হতে পারে, এগুলো হতে পারে। যদি আপনার কোনো সমস্যা হয়নি সেটা খুব ভালো ব্যাপার। কারণটা কি, আমরা যেটা জানি যে সমস্ত হিমোফিলিয়াই কিন্তু সমানভাবে কিন্তু ব্লিড করে না, ঠিক আছে। সো ব্লিডিং এর টেন্ডেন্সি কিন্তু সব পেশেন্টের কিন্তু সমান না, কারণ বিভিন্ন জেনেটিক ফ্যাক্টর অনেক সময় ইনফ্লুয়েন্স করে। আপনার যদি ব্লিডিং হয়নি সেটা খুবই ভালো কথা, কিন্তু এটা জেনারেল রিকমেন্ডেশন আমরা বলতে পারি না। যদি 5% 10% লোকের সমস্যা হয়, আমাদের বলতে হবে ভ্যাকসিন নেওয়ার আগে ফ্যাক্টর নিতে হবে। ঠিক আছে স্যার। বলছি স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। স্যার, আমি লিটন দাস। হ্যাঁ, আমার এই আঙ্গুলটা 15 তারিখে কেটে গেছে ব্লেড দিয়ে। এখন আঙ্গুলের নিচে কালো হয়ে গেছে। এখন আমি কি করবো স্যার, ভালো করে বুঝতে পারিনি, এই জন্য আমার প্রশ্ন করলাম। এই যে আঙ্গুলটা কেটে গেছে, কতদিন আগে হয়েছে এটা আপনার? এটা 15 তারিখে, এই মাসে 15 তারিখ হয়েছে। এখন কি সমস্যা আছে? শুধু কালো ভাব আছে তো? কালো আছে, আর সাইডে একটু ব্যথা আছে, আপনাকে ওর জন্য কিছুই করতে হবে না। আপনার যদি 7-8 দিন 10 দিন তো অলরেডি পেরিয়ে গেছে আপনার, বুঝলেন। মেজর কিছু সমস্যা হবে না। যদি আপনার মনে হয় খুব ব্যথা আছে, তাহলে আপনি প্যারাসিটামল ট্যাবলেট খেতে পারেন, 650 দিনে 3-4 বার করে খান, তাহলে দেখবেন ব্যথাটা আপনার কমে যাবে। আর বেশি কোনো কালো দাগ আপনার যেতে মিনিমাম 3 থেকে 6 মাস সময় লাগবে। একবার হেমাটোমা হয়ে গেলে নোকের ওখানে, ওটা যেতে 3 থেকে 6 মাস সময় লাগবে, তার আগে কিছুই কমবে না। ওটা ধীরে ধীরে ফেড হবে আপনার। ভয়ের কোনো কারণ নেই তো স্যার? না, কিছু ভয় নেই। যদি সোয়েলিং না হয়, ফোলা যদি না বাড়ে, তীব্র ব্যথা যন্ত্রণা যদি না হয়, কিছু অসুবিধা হবে না। ঠিক আছে স্যার, রাখি। Sir, Dindal Gupta here. Sir. Sir, I have a question, sir. Apart from vaccination, मैं आज ही questions मैंने मेरा यहाँ पे questions ये एक प्रॉब्लम लेके हमारे पेशेंट्स यहाँ फोन किए थे। उनके बच्चे 6 साल के हैं। उनको 2 दिन से उनको सर यूरिन में आई थिंक ही हैव हेमोचूरिया ना, 2 दिन से काफी ब्लीड आ रहा है। तो मैंने तो उनको शुरू में कहा था कि आप पानी पी के 2 दिन बर्दाश्त करना पड़ेगा, पानी पीना होगा। तो what will the next step? Shall I advise him to take a factor? Yes. যদি হিমাচুরিয়া হয়ে থাকে তাহলে আমাদের হাইড্রেশন দিতে হবে, যেটা বলেছেন একদম ঠিকই বলেছেন। তার সাথে সাথে ওকে যা কন্ট্রোল হলে ফ্যাক্টর নিতে হবে, এবং তার সাথে সাথে দেখতে হবে হিমাচুরিয়াটা কেন হলো ওর।
পেচ্ছাপে কোনো ইনফেকশন আছে কিনা দেখতে হবে, ইউরিনারিমি কালচার করে দেখতে হবে, আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে, কোনো স্টোন হয়ে গেল কিনা বা অন্য কোনো সমস্যা হয়ে গেল কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে, ঠিক আছে। সুতরাং আপনার হিমাচুরিয়া হলে কিন্তু ওটা লাইট নিলে হবে না, এটা কিন্তু কনসালটেশন করে পুরো ব্যাপারটা কিন্তু ওয়ার্ক আউট করতে হবে। কারণ কি একবার হিমাচুরিয়া হলে কিন্তু বারবার হিমাচুরির একটা টেন্ডেন্সি থেকে থাকে। সুতরাং কারণটা আপনার নির্ণয় করে তার সঠিক চিকিৎসা করতে হবে, না হলে কিন্তু পরে ভবিষ্যতে প্রবলেমে পড়বে। यस सर वी हैव एक्सपीरियंस। किसी को हेमोचूरिया होता है तो उनको बराबर हेमोचूरिया होते रहता है, दैट इज राइट। So one more questions related to vaccination now. Sir, we have recently we have got 4 or 5 our PWH brothers recently got married in a year, 4 or 5. They have a questions. So shall I take the vaccine or does it affect any? Because as a key person we have to answer their questions. I've told that we encourage vaccinations, but at the same time have sir उनको क्या vaccination के लिए encourage कर सकते हैं? कोई दिक्कत तो नहीं है pregnancy they can plan if they are planning for family planning. So yes, you are absolutely right. If they are family planning they can take vaccine, you encourage them to take the vaccine. अगर फैमिली प्लानिंग नहीं है, अगर प्रेगनेंसी होने का संभावना है, सो दो देयर इज रिस्क ऑफ वैक्सीनेशन इन दैट टाइम। अगर फैमिली प्लानिंग नहीं है, अगर प्रेगनेंसी होने का संभावना है, सो दो देयर इज रिस्क ऑफ वैक्सीनेशन। यस স্যার হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আমার ছেলে 3.5 বছর বয়স, সিভিয়ার। স্যার একটু কথা বলছি। ওর মার ভ্যাকসিন নিতে কি কোনো প্রবলেম হবে? না না, কোনো অসুবিধা নেই। একজন করে হ্যাঁ বলুন। হেম লিবরা সম্পর্কে হ্যাঁ সুজিত বাবু আর কিছু বলবেন নাকি? বলছি হেম লিবরা ব্যাপারে একটু জানতে চাইছিলাম। হেম লিবরা এটা কি अवेलेबल ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে কেন, আমাদের এখানেই আছে। তো হেমলিব্রা যেটা আছে সেটা তো যেটা আমরা বলি সেটা হচ্ছে এমিসিজুম্যাব। এমিসিজুম্যাব তো অ্যাভেলেবল আছে ইন্ডিয়াতে, এবং এমিসিজুম্যাব তো আমরা এনআরএস এ ইউজও করেছি, ঠিক আছে। তো এটা তো আপনার সাবকিউটেনিয়াস ইনজেকশন নিতে হয়। এটা এখন অবধি আমাদের ইনহিবিটর উইথ আর উইদাউট ইনহিবিটরের উপর ট্রায়াল হয়েছে। ফ্যাক্টর 8 যাদের ক্ষেত্রে হিমোফিলিয়া এ আছে তাদের ক্ষেত্রে উইথ আর উইদাউট ইনহিবিটর বোথ চিলড্রেন এন্ড দ্য অ্যাডাল্ট। তো এটা বেটার ইউজ হয় আমাদের প্রোফাইল অ্যাক্সেসে, ঠিক আছে। যারা আমরা প্রোফাইল অ্যাক্সেস নিচ্ছি তাদের ক্ষেত্রে এটা ইউজ হয়। তো এটাতে দেখা যাচ্ছে যে আমরা 3 মাইক্রোগ্রাম পার কেজি করে 2 সপ্তাহ অন্তর অন্তর কিন্তু আমরা দিতে বলি, বা 6 মাইক্রোগ্রাম পার কেজি করে মাসে মাসে ক্ষেত্রে নিতে বলি সাবকিউটেনিয়াস ইনজেকশনটা। এটা কিন্তু কন্টিনিউয়াস নিয়ে যেতে হবে। আমরা যেমন ফ্যাক্টর ইনজেকশন ভেনের মাধ্যমে নিচ্ছি, হেমলিব্রার অ্যাডভান্টেজটা হচ্ছে এটা সাবকিউটেনিয়াস নেওয়া যায়। ইনসুলিন যেরকম নেয় সেরকম কিন্তু আমরা চামড়ার তলায় অ্যাবডোমিনের ওখানে কিন্তু নিয়ে নিতে পারি। সুতরাং হেমলিব্রাও যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনি প্রোফাইল অ্যাক্সেস হিসাবে কিন্তু ইউজ করতে পারবেন, তবে হেমলিব্রা ট্রিটমেন্টের পারপাসে কিন্তু নেওয়া যাবে না। আচ্ছা স্যার, আরেকটা কোয়েশ্চেন ছিল আমার ভ্যাকসিনেশন নিয়ে। আবার স্যার কোয়েশ্চেনটা হচ্ছে স্যার, যেসব 34টা হসপিটালে অ্যাট দ্য মোমেন্ট অনেক হসপিটাল স্যার হেমাটোলজি ডিপার্টমেন্ট নেই, তো স্যার সেখানে যদি আপনারা একটা নোটিফিকেশন পাঠিয়ে দেন যে এই ভ্যাকসিনেশনের ক্ষেত্রে একটা স্ট্যাট ডোজ পেশেন্টরা যেন পায়, এই নোটিফিকেশন অনেক হসপিটালের কাছে জানবে না, অনেক পেশেন্টরা বলতে পারবে না হয়তো বুঝিয়ে ডাক্তারকে বা ওখানকার স্টাফকে। তো আপনারা যদি একটা নোটিফিকেশন পাঠিয়ে দিতেন তো স্যার ভালো হতো না? আর এই ক্ষেত্রে যদি একটাই ডোজ যদি আমাদেরকে হোম থেরাপি হিসেবে যদি দেওয়া যেত পেশেন্টকে, যে হয়তো আজকে ভ্যাকসিন পেলো না, ফ্যাক্টর নিল আজকে পেলো না, কালকে গেল কালকেও পেলো না, 3 দিন পরে তাকে তো আবার দৌড়াদৌড়ি করতে হবে, ফ্যাক্টরও পাবে না, তাকে ভ্যাকসিনটাও নিতে হবে। তো এই ক্ষেত্রে স্যার আপনি কি বলতে পারেন? না, এক্ষেত্রে যেটা আপনি প্রথম যেটা কথাটা বললেন সেটা তো করাই যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে ওদেরকে বলে একটা আমরা সার্কুলার করতেই পারি যে যারা ভ্যাকসিন নিচ্ছে বা ভ্যাকসিন পাচ্ছে তাদের ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার আগে একটা ডোজ নেওয়া যাতে ওরা নিতে পারে সেই বন্দোবস্ত করে দিতে। সেকেন্ড যেটা বললেন যে 1-2 ডোজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দিয়ে দেওয়া, সেটা তো এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু আছে, ওটা তো আমি বলতে হবে না। কেন বাড়িতে ওষুধপত্র দেওয়া নিয়ে অনেক রেস্ট্রিকশন আছে, অনেক মিসইউজ আছে, অনেক প্রবলেম হয়। তো এগুলো যদি অ্যাডমিনিস্ট্রেশনের লেভেল থেকে তোমরা করতে পারো আমাদের কোনো অবজেকশন নেই। ওগুলো অ্যাডমিনিস্ট্রেটর যারা আমাদের প্রোগ্রামটা দেখে স্বাস্থ্য ভবনে ওদের কাছ থেকে
অর্ডার তৈরি করে পাঠালে তবেই করতে পারবেন। হোম থেরাপি তো আমাদের আলটিমেট করতেই হবে, হিমোফিলিয়াতে তো মেন ট্রিটমেন্ট হোম থেরাপির দিকেই আমাদের যেতে হবে আস্তে আস্তে, ঠিক আছে? সুতরাং সেটা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে উপর থেকে সোসাইটির থ্রু দিয়ে এটা করাতে হবে। নিশ্চয়ই স্যার। স্যার যেটা বলছিলাম স্যার তখন বলা হলো না, বলছি স্যার আমার ছেলের বয়স ওই 16 বছর, তো স্যার টেস্টে কিছুটা ওই কনসলিডেশন এসছে, এক্সরেতে ধরা পড়েছে। এখানে একজন এমডি কে দেখিয়েছিলাম, রামপুরহাট স্যার, আমি রামপুরহাট থেকে বলছিলাম। তো স্যার কাশি হচ্ছে অনেক কদিন থেকে এবং বুকে ব্যথা ট্যাথাও হচ্ছে। স্যার ওই ফেরোনিম ইয়ার 300 যেটা সানের ফেরোপেনাম 300 ওটা স্যার খাওয়া হয়েছে 20টার মতো। তারপরে স্যার বললেন যে তুমি এমনি ওই ইয়েগুলো খাও, ওই ব্যাকটেন ডিএস খাও, কিন্তু স্যার কাশিটা এখনো কমছে না। স্যার বললেন সিবিনারটা করে নিতে। স্যার ওইটা কিট পাইনি রামপুরহাট মেডিকেল কলেজে, বললো 2 দিন দেরি হবে। এই 1 সপ্তাহের মধ্যে স্যার করে নেবো সিবিনারটা, কিন্তু কিছু বুঝতে পারছি না, এখনো কন্টিনিউয়াস স্যার কাশি হচ্ছে। স্যার কোনো মেডিসিন বা সিরাপ? ওটা তো আপনাকে কত বাচ্চা বয়স বললেন? স্যার 16 স্যার 16। হ্যাঁ 16 বছর। তো যেটা করতে হবে সেটা আপনাকে কাছাকাছি ডাক্তারবাবুদের দেখাতে হবে, কোনো ফিজিশিয়ানকে দেখাতে হবে বা কোনো পেডিয়াট্রিশিয়ানকে দেখাতে হবে, দেখিয়ে আপনাকে কেন কাশি হচ্ছে তার কারণটা বের করতে হবে। যেহেতু বলছিলেন একটা ইনফেকশন থেকে হচ্ছে কনসলিডেশন, অনেক সময় ইনফেকশন পুরো রিজলভ হতে 3-4 সপ্তাহ সময় লেগে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে। আর একটা কাপ সাপ্রেশন যেগুলো পাওয়া যায় অ্যাসকোরিল ডি বা অ্যালেক্স, ওইগুলো সিরাপ আপনি খাওয়াতে পারেন। তো ওইগুলো তো স্যার ব্রোজিডেলেস খেয়েছে প্লাস রেসওয়াশও খেয়েছে। আচ্ছা, এগুলো যদি না কমে তাহলে দেখতে হবে যে অ্যাজমার কোনো সমস্যা আছে কিনা, সেটা মাথায় রাখতে হবে। যদি দেখা যায় কোনোটাতেই কমছে না তাহলে ইমিডিয়েট সিটি স্ক্যান করতে হবে, ঠিক আছে? চেস্টে সিটি স্ক্যান করে দেখতে হবে যে খারাপ কিছু হয়েছে কিনা দেখে নিতে হবে। সিবিনার তো করতেই হবে, সিটি স্ক্যানও করে নিতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। और कोई ভ্যাকসিন রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করো, কারো যদি কোনো ভ্যাকসিন রিলেটেড কিছু প্রশ্ন থাকে সেটা করতে পারে। हेलो सर। और तो सब क्वेश्चन अजय हाँ হ্যাঁ বলুন বলুন। মুস্তাক রশিদ স্যার আমি স্যার একজন সিভিয়ার ভন উইলিব্র্যান্ড পেশেন্ট স্যার। তো আমি বলছিলাম এখন কি আলফানেট বা ইউনেটটা অ্যাভেলেবল আছে? আমি যদি ভ্যাকসিনেশন নিই সেই ক্ষেত্রে? না, এমনিতে বাইরে তো অ্যাভেলেবল আছে, গভর্নমেন্টের থ্রু দিয়ে কিনতে গেলে আপনাকে আগে থেকে জোগাড় করে ওটা করতে হবে, লোকাল পারচেজ করে করতে হবে। কারণটা কি, ইন্টারমিডিয়েট পিরিয়ডগুলোতে এখন আমাদের সিএমএস এ ক্যাটালগ হয়নি, ঠিক আছে? সিএমএস এ ক্যাটালগ হলে বাইরে তো অ্যাভেলেবল আছে আপনার, আচ্ছা ঠিক আছে? তো হসপিটালের থ্রু দিয়ে করতে গেলে ওটা লোকাল পারচেজ দিয়ে করতে হবে। আচ্ছা স্যার, ভন উইলিব্র্যান্ড ডিজিজ এই পেশেন্টের ক্ষেত্রে মানে ফ্যাক্টর এইটা মানে কম হয় কেন স্যার? মানে এটা অটোমেটিক, এটা কি? না, এটা কম হয় মানে এটা কি, এটা হচ্ছে আপনার ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর একটা অসুখ, যেটাতে কি হয় আমাদের ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর প্রোডাকশনটা কমে যায়। এবার কি হচ্ছে, আমাদের যে সমস্ত যে ফ্যাক্টর 8 আছে না, ফ্যাক্টর 8 যখন বডিতে সার্কুলেট করে, ওই ফ্যাক্টর 8কে স্টেবিলাইজেশন করতে আমাদের ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর লাগে, ঠিক আছে? যদি দেখা যায় আপনার ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর নেই, সেক্ষেত্রে কিন্তু ফ্যাক্টর 8 স্টেবিলিটি থাকে না, আনস্টেবল হয়ে যায়। সুতরাং বডিতে যখন সার্কুলেট করে তখন ওর কিন্তু লেভেল কমে যায়, ঠিক আছে? সেই জন্যই কিন্তু ব্লিডিংটা বেশি হয়। এখানে কিন্তু প্রবলেমটা ফ্যাক্টর 8-এর না, এখানে কিন্তু প্রবলেমটা হচ্ছে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরের প্রবলেম। আর ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরটা ফ্যাক্টর 8-এর ক্যারিয়ার হিসাবে কাজ করে। তো ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর না থাকলে ফ্যাক্টর 8 কিন্তু বডিতে সার্কুলেট করতে পারবে না, ওর পরিমাণ কমে যাবে। আপনার ফ্যাক্টর 8 প্রোডাকশন যতই হোক, ও কিন্তু সার্কুলেট করতে পারবে না, ঠিক আছে? বডিতে ডিস্ট্রয় হয়ে যাবে ও। সেই জন্য কিন্তু ব্লিডিং এর সম্ভাবনাটা থাকে। সেই জন্য ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরের ক্ষেত্রে বোথ ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর প্লাস ফ্যাক্টর 8 দুটো ইনজেকশন দিতে হয়। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কথা বলছিলাম যে ওই বাচ্চাটার যার মায়ের ওই যার কনসিডারেশন এসছে বা ওই বলছিলাম চেস্টের প্রবলেম, ওর মায়ের স্যার করোনা পজিটিভ হয়েছিল স্যার, মোটামুটি 1 মাস হলো। ওর মা সিস্টার হসপিটালে, তো স্যার ভ্যাকসিন নেওয়া হয়নি। তো স্যার ও কখন মানে নিতে পারবে আর কি? 1 মাস হয়ে গেল মোটামুটি।
না বাচ্চা কি করোনা হয়েছে? আচ্ছা মায়ের কথা বলছি। মায়ের কথা বলছি স্যার, ওর মায়ের হয়েছিল। হ্যাঁ নিতে পারবে, 8 to 12 উইকস পরে নিতে পারবে তো ভ্যাকসিন। আচ্ছা সুভাষী বলুন। স্যার ওর ওপেন হার্ট ছিল ওর মায়ের, তাতে অসুবিধা হবে না তো স্যার? কি ছিল? ओपन हार्ट सर्जरी ছিল স্যার। না কিছু অসুবিধা হবে না। ओके सर, ओके सर। नहीं सर, मैं यही बोल रहा था सर, ये तो क्वेश्चन तो हमारे पेशेंट की तरफ से सर लगा रहेगा। इट इज ऑलरेडी 9:15 सर। और कोई वैक्सीनेशन को रिलेटेड कोई किसी का क्वेश्चन है तो आप पूछिए, नहीं तो सर हम ये वाइंड अप करेंगे सर। क्या आप बोलते हैं सर? सुभाषिस पर्सनल क्वेश्चन छोड़ के खाली वैक्सीनेशन रिलेटेड जो है वही मतलब किसको करना है किसको क्या ये छोड़ के। बिल्कुल, किसी का है तो ऑलरेडी सर ने तो इतना इलेबोरेटली पूरा सर का पीपीटी था उसमें ही सारा कवर हो गया। उसके बाद भी 1-2 क्वेश्चन आए। उन्हें कुछ लाइन छोड़ा नहीं है। इसके बाद भी किसी को बावजूद पूछने का था तो हम तो मैंने एकदम एस्टनिश्ड टू हियर द क्वेश्चन। एक्चुअली डॉक्टर तूफान सर इतना अच्छा से बताया, इसके बाद किसी को कोई डाउट नहीं होना चाहिए। ठीक है, कोई किसी को जैसे सुभाषिस ने बोला वैक्सीनेशन रिलेटेड का किसी क्वेश्चन है तो दे कैन आस्क, नो इशू। Otherwise, we can wind up already 9:15. Sir have also lot of other meeting also, or maybe other engagement also. So please, if any related to vaccination, they can ask, no issue. Hello. Yes, yes. না দাদা এই দিক থেকে কোনো প্রশ্ন তো নেই, আর অনেককে তো রিপ্লাই করছে না, অনেকবার জিজ্ঞেস করা হলো। হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার, নিলয় বলছি। হ্যালো, বলো 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 বলো। হ্যাঁ 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 স্যার, আমার দুখানা স্পেসিফিক কোশ্চেন রয়েছে। এক হলো যে আমার কাছে একটা সার্কুলার এসছে যেটাতে দেখতে পাচ্ছি যে সুপার স্প্রেডার হিসেবে কিছু ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে ভ্যাকসিনেশন দেওয়ার জন্য গভর্নমেন্ট একটা ড্রাইভ নিয়েছে। এবার যদি আমাদের হিমোফিলিকদের মধ্যে সেরকম সুপার স্প্রেডার হিসেবে যাদের যেসব ক্যাটাগরিগুলো ওখানে বলা রয়েছে তারা কি আলাদাভাবে মানে কোনো ফেসিলিটি পেতে পারে? এটা হলো 1 নম্বর প্রশ্ন। না, সুপার স্প্রেডারটা কিন্তু অন্য বিষয়। ওখানে সুপার স্প্রেডার কিন্তু আলাদা। ওখানে সুপার স্প্রেডার মানে গভর্নমেন্ট যে সমস্ত 4-5টা ক্যাটাগরি করেছে, এই সমস্ত ক্যাটাগরি যারা নিত্য নতুন কাজের সাথে জড়িত আছে তাদেরকে ভ্যাকসিনেশন দেওয়ার জন্য বলেছে। ঠিক আছে? হ্যাঁ মানে এরকম তো হ্যাঁ স্যার, একটু ইন্টারাপ্ট করছি। মানে এরকম ধরুন স্যার হতে পারে কোনো পেশেন্টের, আমাদের হিমোফিলিক ভাইদের মধ্যে কেউ হতে পারে যে সে হয়তো সেরকম সুপার স্প্রেডার ক্যাটাগরির মধ্যে পড়ে যায়, সে নিতে পারবে ভ্যাকসিন। আচ্ছা, এটাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা বিষয় স্যার যেটা ইমার্জ করছে খুব মানে উইথ হাই রিস্ক ক্যাটাগরিতে যেটা এখন উঠে আসছে সেটা হলো ব্ল্যাক ফাঙ্গাস। এই যদিও আমাদের আজকের সেশনটা ব্ল্যাক ফাঙ্গাসের নয়, তবুও যদি আপনি একটু টাচ করে যান যে ব্ল্যাক ফাঙ্গাসের বিষয়ে আমরা কি কি প্রিকশন নিতে পারি। না, যেটা এই যে বিষয়টা না সেটা হচ্ছে ফাঙ্গাসের যে ব্যাপারটা বেরোচ্ছে, যেমন ফাঙ্গাস সম্পর্কে তো হিমাটোলজিস্ট যারা ওদের থেকে তো বেশি কেউ জানে না। ঠিক আছে? কারণটা কি, আমাদের যে সমস্ত লিউকেমিয়া পেশেন্ট থাকে সে সমস্ত পেশেন্টদের ট্রিটমেন্ট চলাকালীন আমাদের ফাঙ্গাস ইনফেকশন খুব হয়। ঠিক আছে? সেটা আপনি ব্ল্যাক ফাঙ্গাস বলুন, হোয়াইট ফাঙ্গাস বলুন, ইয়েলো ফাঙ্গাস বলুন, আরো অনেক ফাঙ্গাস আছে, সেগুলো আমরা প্রতিনিয়ত ট্যাকেল করি অ্যাজ এ হিমাটোলজিস্ট হিসাবে। ঠিক আছে? সেটা আমাদের কাছে এটা নতুন কিছু না। প্লাস আরেকটা কথা আপনি মনে রাখবেন, এই যে ফাঙ্গাসেরটা পুরোটা কিন্তু মিডিয়ার একটা তৈরি, এবং এই যে ফাঙ্গাস নিয়ে ভয় পাওয়ার অত কিছু কারণ নেই। যদি না আপনি 1 mg পার কেজি স্টেরয়েড 2 থেকে 3 সপ্তাহ খান, বা আপনার যদি না আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, যদি না কোনো আপনার সিভিয়ার ইমিউনো কম্প্রোমাইজ থাকে, নিউট্রোফিল কাউন্ট যদি আপনার পারসিস্টেন্টলি দেখা যাচ্ছে 2-3 সপ্তাহ ধরে কম না থাকে, তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা ইজ ভেরি ভেরি রেয়ার। ঠিক আছে? এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনার যে এই যাদের যদি আমাদের ইমিউনিটি পাওয়ার ঠিক থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয় না। কোভিডের ক্ষেত্রে যদি আমরা অনেক দিন ধরে স্টেরয়েড না দেই
কোভিডের ক্ষেত্রে যদি আমরা ইমিউনো কম্প্রোমাইজ হয়ে যাই ডায়াবেটিস থেকে এবং আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু 2-3 সপ্তাহ পরে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের একটা সম্ভাবনা থেকে থাকে। আরেকটা যেটা মজার ব্যাপার হচ্ছে, ফাঙ্গাস কিন্তু ইনফেকশন ডায়াগনোসিস করা ইজ ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? আমাদের যে সমস্ত টেকনোলজিগুলো আছে ফাঙ্গাস ডায়াগনোসিস করা, তার মধ্যে কোনোটাই কিন্তু ফুল প্রুফ না। আমাদের অ্যাজাম্পশন করে বলতে হয় যে হ্যাঁ এটা অ্যাসপারজিলোসিস হয়েছে, এটা মিউকরমাইকোসিস হয়েছে, এটা ক্যান্ডিডিয়াসিস হয়েছে, ঠিক আছে? সুতরাং আমাদের কাছে কিন্তু সেরকম ব্লাডের কোনো টুল নেই যেগুলো আমরা ইমিডিয়েট টেস্ট করে বলে দিতে পারি। দু একটা টুল আছে, আমরা বলি বিটা 2 গ্লাইকেন আছে, অনেক সময় আমরা বলি গ্যালাক্টোম্যান আছে, এইগুলো কিন্তু ততটা ভালো সিগনিফিকেন্টলি কোরিলেশন থাকে না। যেমন আমরা ব্যাকটেরিয়া ইনফেকশন হলে সি রিঅ্যাক্টিভ প্রোটিন বলি, প্রোক্যালসিটোয়েন বলি, বা আমরা ব্লাড কালচার থেকে ব্যাকটেরিয়া আইসোলেট করে নিতে পারি। ফাঙ্গাসের ক্ষেত্রে একমাত্র ক্যান্ডিডা ছাড়া আর কোনো ফাঙ্গাসকে আমরা ব্লাড কালচার দিয়ে আইসোলেট করতে পারি না। সুতরাং এই যে একটা প্রোপাগান্ডা চলছে না যে ব্ল্যাক ফাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, এটা মনে রাখবেন পুরোটাই হচ্ছে মিডিয়ার প্রোপাগেশন, মিডিয়ার তৈরি করা, অতটা কিন্তু একদমই না। থ্যাংক ইউ স্যার। এই মানে এটা নিয়ে হয়তো অনেকের মধ্যে একটা কোশ্চেন তৈরি হতে পারে, একটা ভয় তৈরি হতে পারে, এই ক্লারিফিকেশনটাই দরকার ছিল স্যার। হ্যাঁ, এমনি যা যা লোকজন বলছে যে যেটা আমরা নর্মালি বলি, বেশি যেগুলো মাস্ক যদি আপনি একটা মাস্কে কন্টিনিউয়াস 3-4 দিন ধরে পরে থাকেন, সেই মাস্কটা যদি স্যাঁতসেঁতে হয়ে যায় বা আপনি যদি ভিজা হয়ে যায়, তো সেক্ষেত্রে তো যে কোনো ফাঙ্গাস গ্রো করতেই পারে, ঠিক আছে? আপনি দেখবেন যে যদি কোনো একটা স্যাঁতসেঁতে জিনিস পড়ে থাকে তারপরে সাদা সাদা যে জিনিসগুলো জমে যায় সেগুলোকে আমরা বলি ফাঙ্গাস। সুতরাং এটা হচ্ছে ইন জেনারেল যেগুলো আমাদের শুকনো সবসময় জিনিস করে রাখতে হবে, যে মাস্ক যদি আমরা পরি তাহলে রেগুলার শুকিয়ে পড়তে হবে, বা কাপড়ের মাস্ক পরলে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে পড়তে হবে, যাতে ভিজা স্যাঁতসেঁতে না থাকে। কেন ভিজে স্যাঁতসেঁতে থাকলেই কিন্তু যে কোনো ফাঙ্গাস গ্রো করে যাবে। এইগুলো প্রিকশনগুলো নিতে হবে আর কি। Sir, are the hemophilics are more susceptible to this white, yellow, or black fungus? No. Hemophilia is not an immunocompromised state, Yes, so sir. they will not develop any kind of fungal infection. তবে হ্যাঁ, যদি হিমোফিলিয়া পেশেন্টদের এইচআইভি ইনফেকশন হয়, যদি ওরা এইচআইভি কোনো মেডিসিন খায়, তাহলে কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্টি ফাঙ্গাল আমরা প্রোফাইল্যাক্সি দিয়ে থাকি। Thank you, sir. অজয় দা, হ্যাঁ ঠিক আছে, আর তো কারো কোনো প্রশ্ন নেই? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। দিনদয়াল, এনি কোশ্চেন? নো স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আমি হাবিবুর রহমান বলছি স্যার। হ্যাঁ বল। স্যার বলবো কি এই স্যার, যে ফাঙ্গাসের ব্যাপারটা বলছিলাম না, তো এই ফাঙ্গাসের ব্যাপারটা নিয়ে অত হইচই করার দরকার নেই, ঠিক আছে? আমাদের যারা হিমোফিলিয়া আছে তাদের কাত্রে কালো কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কিন্তু কোনো ভয় নেই। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বল, কার প্রশ্ন আছে বল। স্যার আমি হাবিবুর রহমান বলছি। স্যার আমার ইনফেকশন, ইউরিন ইনফেকশন গত 1 বছর ধরে হচ্ছে স্যার। তো রিসেন্ট আমার 1 সপ্তাহ প্রচন্ড মানে জ্বালা এবং যন্ত্রণা এবং মানে জোর আলোটা কমে গেছে। তো আমি ডায়মন্ড হারবার আমাদের যে মেডিকেল আছে ওখানে মেডিসিনের ডাক্তারকে আমি দেখালাম। তো ডাক্তার আমার 1 সপ্তাহের জন্য ওষুধ দিয়েছে, বলছে যদি না কমে তাহলে ইনজেকশনের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আইভি অ্যান্টিবায়োটিক নিতে হবে, আইভি অ্যান্টিবায়োটিক নিতে হবে। সব থেকে ভালো কথা, বড় কথা, ইউরিন পরীক্ষা করে কালচার করতে হবে। যে অ্যান্টিবায়োটিকটা সেনসিটিভ থাকবে সেইটা দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে? ব্লাইন্ডলি কিন্তু ইনফেকশনটা প্রচুর। কালচারটা আপনাকে দেখতে হবে যে কোন অ্যান্টিবায়োটিকটা সেনসিটিভ আছে, সেই অ্যান্টিবায়োটিকটা অ্যাপ্লাই করতে হবে। কেননা ইউরিনেটাক ইনফেকশনে আমরা নাইট্রোফিউরানটা দিতে বলি, বা ওফ্লক্সাসিন, লিওফ্লক্সাসিন এইগুলো দিয়ে চালু করতে বলি। তারপরে কালচার রিপোর্ট দেখে আমরা মডিফাই করতে বলি, কিন্তু বারবার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করা কিন্তু ক্ষতিকর আছে। আচ্ছা স্যার। স্যার তাহলে আমি কি এই মেডিসিন ডাক্তারকে দেখাবো? ডাক্তারবাবু যে মেডিসিন দিয়েছে ওগুলোই খাবেন, কালচার রিপোর্ট দেখে সেই মতো করে ওটা চেঞ্জ করতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। অজয় অনেকক্ষণ হয়েছে, এবারে আমাদের শেষ করে স্যার অনেকক্ষণ লেকচার দিলেন। ঠিক আছে, আমি আপনাকে মিস্টার পিনাকি ব্যানার্জিকে অনুরোধ করছি ভোট অফ থ্যাঙ্কসটা দেওয়ার জন্য।
না আমার মনে হয় তুই তো দিলেই পারতি। যাই হোক, আমি বলি শুভ সন্ধ্যা সবাইকে। ডাক্তার তুফান স্যারকে তো আর নতুন করে কিছু বলার নেই, কারণ ওনার তো প্রতিনিয়ত আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটা তো আজকে প্রথম নয়, বহুবার বহু জায়গায় বহু ভাবে আমাদেরকে উনি করেছেন, হিমোফিলিয়াকদের সাহায্য করেছেন। এবং আমি ভাবি যে অজয় আজকের যে প্রোগ্রামটা হলো তাতে হিমোফিলিয়া পেশেন্ট যারা আমাদের এই 4টে চ্যাপ্টারেরই আছে তাদের সবাই উপকৃত হলো। কেননা করা হচ্ছে তাদের মনে যে ছোটখাটো দ্বন্দ্ব সন্দেহ বা দ্বিধা যেইগুলো ছিল সেইগুলো আশা করি তুফান স্যারের মানে বুঝিয়ে দেওয়ার ফলে নিশ্চয়ই তারা উপকৃত হবে। এবং একই প্রশ্ন হয়তো দু একবার করেছে, কিন্তু যদি স্যারকে যদি একটু ফলো করতো তো স্যার যেভাবে প্রাঞ্জল ভাবে বুঝিয়েছে এর চেয়ে ভালো করে বোঝানো আর যায় না। যাই হোক, আমি স্যারকে ধন্যবাদ জানাই, যারা আজকে পার্টিসিপেট করলো তাদেরকেও ধন্যবাদ জানাই, এবং আশা করি যে তারা নিশ্চয়ই স্যারের যে গাইডলাইনটা দিল তাতে তারা উপকৃত হবে এবং ফলো করবার চেষ্টা করবে। তাদের মনে যে দুর্ভাবনা ছিল সেইগুলো দূর হবে। এই বলে আজকের মতন শেষ করি, কারণ অনেক রাত্রি হয়ে গেছে। গুড নাইট। হ্যাঁ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, যদি আপনার মোবাইল নাম্বার আপনি দিতেন তাহলে খুব সুবিধা হতো আমরা। যদি আপনার মোবাইল নাম্বার একটু ই করে দিতেন তাহলে আমরা উপকৃত হতাম। হ্যাঁ, ওটা ঠিক আছে, সাথে কথা বলে নেবেন। আমরা জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বা কলকাতা চ্যাপ্টারে রাজীব আছে, টোটন আছে, ওদের কাছেও স্যারের নাম্বার আছে, তারা দিয়ে দেবে। আর না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। গুড নাইট, ভালো থাকুন। শুভরাত্রি সবাইকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবেন। থ্যাংক ইউ গুড নাইট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। हेलो क्या कुछ बोलना है दीनदयाल भाई? ना भाई, ऐसे ही हाल खबर पूछ रहा था तुम्हारा, कैसा है? ये चल रहा है कुछ पूछ तुम्हारा तो कुछ नहीं है। ओ टोटन भाई, तुम मेरा क्वेश्चन मेरा क्वेश्चन सब हो गया। मेरा चैप्टर का सब लोग क्वेश्चन कर लिया, तो मेरा ही क्वेश्चन था सब आने वाला। हाँ भैया, सबसे ज्यादा सिलीगुड़ी से क्वेश्चन सिलीगुड़ी से आया है। सिलीगुड़ी